এটা একটা লং ট্যুর ছিল, ওদের সাথে গেছিল অনেকেরা, তার প্রায় 30-35 জন এতজন মিলে ওরা গেছে। বলা হলো যে সন্ধ্যা নামার আগে, অন্তত গভীর অন্ধকার হওয়ার আগে কিন্তু সবাই চলে এসো। একটা বয়স্ক করে লোক আমাদেরকে বলছে অমুক রাস্তা দিয়ে যেতে, ওদিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু ওদিক দিয়ে দেখছি আরো আমরা জঙ্গলের মধ্যেই চলে যাচ্ছি। এবার হঠাৎ দেখা যাচ্ছে পাশ থেকে মনে হচ্ছে কেউ মানে কথা বলছে, তুমি আগে যাবে না আমি আগে যাব, তুমি আগে যাবে না আমি আগে যাব। হঠাৎ শুনছে খিলখিল খিলখিল করে একটা হাসি। কটা হবে রাত তখন? 2টো কি 2:30? এইভাবে ফেললো আমাদেরকে, এইভাবে মেরে ফেললো। তখন ওই যে বয়স্ক ভদ্রলোক তার এমন একটা অট্ট হাসি দিয়েছে না, দাদার না বুকের ভিতরটা কেঁপে উঠেছে। দাদা না থাকতে না পেরে ওখানে গিয়ে চেঁচাতে আরম্ভ করেছে, হেল্প হেল্প। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রিয়েল টক উইথ শ্রেয়া। আর আজকে আমার সাথে যে গেস্ট রয়েছেন সায়নী মিত্র। আচ্ছা, সায়নীকে হয়তো তোমরা ইতিপূর্বেই একটু পরিচিত হয়ে থাকতে পারো, কারণ অনেক পডকাস্ট চ্যানেলে অলরেডি ও অনেক সুন্দর সুন্দর ভূতের গল্প উপস্থাপন করেছে। সো সায়নী, এই ফার্স্ট টাইম আমার স্টুডিওতে কেমন লাগছে বলো? খুব ভালো, খুব এক্সাইটেড। তুমি তো ভীষণ মিষ্টি, একটা মিষ্টি অল ওভার পার্সোনালিটিটাই তোমার এত সুন্দর লাগলো আমার। তো হয়তো অনেকেই একটা বিষয় জানেন না, সেটা হচ্ছে যে এই যে মিষ্টি মেয়েটা এই বিভিন্ন চ্যানেলে যাচ্ছে, সে আপনাদের কত রকমের ভূতের গল্প উপস্থাপন করছে, আপনারা কেউ পজিটিভ কমেন্ট করছেন, কেউ আবার নেগেটিভ কমেন্টও করতে ছাড়ছেন না। কিন্তু জানেন, এই মানুষটা যে সবাইকে এন্টারটেন করছে, তার জীবনেও কিন্তু একটা অনেক বড় ডার্ক সিক্রেট আছে, যেটা অত্যন্ত কষ্টের। তো আমি খুব ব্লেসড যে সায়নী মনে করেছে যে আমি এতটুকু উপযুক্ত, যার সাথে যে প্ল্যাটফর্মে ও একটু নিজের মনের কথা শেয়ার করতে পারে। আমরা আজও কিন্তু ওর কাছ থেকে একটা বেশ ধুমধুমার ভূতের গল্প অবশ্যই শুনবো, কারণ ওকে পেয়ে তো আমি সেটা একদমই ছাড়বো না। ও ভীষণ ভালো গল্প বলে, ও ভূতের গল্প বলবে একটা আমাদের অবশ্যই। কিন্তু ভূতের গল্পে যাওয়ার আগে আজ আমরা ওর জীবনের একটা অধ্যায় শুনবো, যেটা সত্যি একটু নাড়িয়ে দেওয়ার মতোই। চলুন, এবার আর আমি কথা বলবো না, এবার সায়নী তুমি বলবে, বলো। ছোটবেলা বেড়ে ওঠা বলতে গেলে আমার দিদা দাদুর কাছে, মানে আমার দাদু ছিলেন আর্মিতে। এবার আর্মির পরে উনি ইস্টার্ন রেলওয়ে গুডসের অফিসার হলেন, প্লাস ফিলিপস কোম্পানি উনি সুপারভাইজার ছিলেন। আমার দাদু লেট মধুসূদন ঘোষ। এবার দাদুকে আমি কখনোই পাইনি, মানে আমি যখন মানে কি বলবো হয়েছি, মানে 1.5 বছর এরকম বয়স, তখনই আমার দাদু মারা যান। আচ্ছা, আমার দাদু এমনই ছিলেন যে মানে হেন কোনো মানুষ নেই যে সে আমার দাদুর কাছে উপকার পায়নি। এটা আমার ব্যাড লাক যে আমি আমার দাদুকে পাইনি, ঠিক আছে? তো আজকে এতগুলো বছর হয়ে গেছে, কিন্তু আমার দাদুর নাম এখনও মানুষে করে। কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে গেলে, মানে যেটা আপনি প্রথমেই বললেন যে এই মেয়েটা এত জায়গায় গল্প বলে, কিন্তু ওরও জীবনে একটা কাহিনী আছে। দেখুন, আমরা মেয়ে হচ্ছি, আমাদের একটা কথাই হচ্ছে সহ্য শক্তি খুব রাখতে হবে, সব জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, কিন্তু আমি এইটা বলি, ওয়াই ওমেন হ্যাভ টু অ্যাডজাস্ট? কেন মেয়েরা কেন অ্যাডজাস্ট করবে? আমাদের কাছে কেউ কোনো অপশনই ছাড়ে না, না হলে সবই ধুলিস্যাৎ হয়ে যায়। হ্যাঁ, কেন কেন এইটা বুঝতে হবে। একটা মেয়ের বড় হওয়া, সে বাবা মার আন্ডারে সে বড় হচ্ছে, বাবা মাই তার গার্জিয়ান, বাবা মাই তাকে পৃথিবীতে এনেছে, এবং সেই সন্তান যখন বড় হবে তার কর্তব্য হবে কি তার বাবা মাকে দেখা। কিন্তু মাঝখানে অনেক কিছু কি বলবো, অনেক এপিসোড, অনেক চ্যাপ্টার হয়ে যায়, যেগুলো হয়তো বাইরের লোক যারা, তারা কিন্তু জানে না। কিছু কিছু মানুষ আছে যারা আপনার ভালো সময় খারাপ সময় দু সময়ই আপনার পাশে থাকবে, কিন্তু মোস্ট অফ দ্য পিপল কিন্তু সুখের পায়রা। ইন দ্য সেন্স, আপনার যখন ভালো সময়, ওরে তোর মতন তো মেয়েই হয় না, তোর মতন এই হয় না, তোর মতন ছেলেই হয় না, এরকম রকম ব্যাপার। কিন্তু যখন আপনার খারাপ সময়টা যাবেন, দেখবেন আপনাকে হয়তো লেকচার দেবে, লেকচার দিয়ে আপনার পাশে যে দাঁড়াবে, সেরকম আপনি কাউকে পাবেন না। আমার ছোটোবেলাটা হয়েছে এমনই যে আমার বাবা খুব হেল্পফুল মানুষ। আমার বাবা হচ্ছে মানে তার বাড়ি ছোট ছেলে। থিং ইজ দ্যাট বাংলাদেশ থেকে যখন সব চলে আসে, মানে আফটার দ্যাট যাই হোক, আমার বাবা তখন কোলের বাচ্চা। আমার বাবা কিছু জ্ঞানবোধ কিছুই হয়নি, সে কোলের বাচ্চা। এবং বাবার ওই সময়ই বাবার কিন্তু কালো জ্বর হয়,
ক্যাম্পাসে থাকাকালীন কালো জ্বর, কারণ তখন একটা বিভীষিকার মতন অবস্থা। তো আমার বাবা বলছে আমার কিছু মনেই নেই, সে কোলের বাচ্চা তখন, মানে বাঁচবে না করেই ছিল। তো আমার বড় জেঠু, আমার মানে আমার বাবার বাড়ি হচ্ছে রামগড়, গড়িয়া রামগড়, ওখানেই হচ্ছে বাড়ি। এবার সেই বাড়িটা যখন জেঠু করেন, সেখানে আমার ঠাকুরদা ঠাকুরমা সবার ইনিশিয়েটিভ আছে ওখানটাতে, ঠিক আছে। তো এমন একটা পর্যায় পরে যখন জেঠু আর কি মানে ব্যবসায়ী একটা ব্যাপার ছিল, বাড়িটিকে বন্ধক দেয়, আচ্ছা, ঠিক আছে। এবং আমার বাবা কিন্তু তখন উঠতি ছেলে, হ্যাঁ, তার তখন 18 এরকম বয়স হবে। সে পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন, সে চাইলে মানে আজকে হয়তো অনেক কিছুই হতে পারতো। এখন অ্যাট প্রেজেন্ট আমার বাবা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, কিন্তু উনি আরও অন্য কিছু হয়তো বিদেশেও চলে যেতে পারতো। আমার বাবা পড়াশোনায় খুবই ভালো ছিলেন, কিন্তু যেহেতু মানে বাবা মাকে সামলাবে কে, বাবা মাকে দেখাশোনা করবে কে, বন্ধকটা যে দিয়েছে, এবার বন্ধক তো দিয়েছে, বাড়ি এবার ছাড়াবে কে। এবার যে আমার মার সাথে যে বিয়ে হলো, দ্যাট টাইম দে টোটালি মানে জিনিসটাকে চাপা দিয়ে দিয়েছিল যে বাড়িটা কিন্তু বন্ধক দেওয়া, ঠিক আছে। আর আমার দাদু এতটাই সরল মনের ছিলেন, কি হয়েছে মানে এইটা হয়তো এই সময়টা হলে হতো না, আমার দাদু কিন্তু সেরকম কোনো খোঁজখবরও নেয়নি। যেখানে কিনা দাদু এত লোকের এত মানুষের সাহায্য করেছে, মানে আমার দাদু এমন একটা ফিগার ছিল দিদি, মানে আমার দাদুর উল্টো দিকে যদি 100 জনও লোক থাকে, তার কিন্তু বলার ক্ষমতাটা থাকতো না। মানে এভরিবাডি, মানে টু দি পুলিশ অফিসার থেকে নিয়ে, মানে আমার দাদু ব্রিটিশদের সাথে ওঠা বসা করে এসছে, এরকম মানুষ ছিলেন। তো যাই হোক, তো সেই মানুষটা যাই হোক, এইখানটাতে উনি একটা ছোট্ট ভুল, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু সেই ছোট ভুলটাই গিয়ে পড়েছে অ্যাকচুয়ালি আমার মাথায়। ইন দ্য সেন্স কীরকম, আমার বাবার হচ্ছে তুমি এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে, এটা আমি ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। এই বাবাই ওই বাড়ি বন্ধক ছাড়ায়, মানে তখনকার দিনে মানে 1,35,000 টাকা তখন। এবার এটা আপনি কাউন্ট করুন তাহলে এই যুগে কত হচ্ছে। আমার বাবা একা সেই টাকা রোজগার করে, মানে এমন হয়েছিল আমার বাবা তখন অসুস্থ হয়ে পড়লো, অ্যাসেম্বলি অফ গড হসপিটাল নার্সিংহোমে আমার বাবা মানে পুরো অ্যাডমিট, মানে তার এমন অবস্থা হয়েছে, এত পেটের ব্যথা, খাওয়া না দাওয়া না, সে তখন খালি টাকা জোগাড়, টাকা হবে কোথা থেকে, টাকা জোগাড় হবে কোথা থেকে। এবার সেখানে আমার যে মেজো জেঠু 3 ছেলে আছে, মানে মেজো জেঠু তারা তখনও ছোট, কারুর 14 বছর বয়স, কারুর 15 বছর বয়স, এরকম বয়স। আর জেঠু যে আমার মেজো জেঠু, উনি বরাবরই না একটু মানে শান্ত, মানে একটু কি বলবো, ওই যেখানে বসিয়ে রাখবে ওইখানে বসে থেকে তুমি কাজ করতে পারো, ঠিক আছে, মানে ডেসপারেট টাইপের বা ফরওয়ার্ড টাইপের আমার মেজো জেঠু ছিলেন না। আচ্ছা, একদমই না। পুরো বাড়ির খরচা, পুরো বাড়ির দেখাশোনা, পুরো বাড়িটাকে ছাড়াল হচ্ছে গিয়ে আমার বাবা। আচ্ছা, নইলে তখন আমার ঠাকুরমা ঠাকুরদা, বড় পিসি, ছোট পিসি, মেজো পিসি, আমার মেজো জেঠু, তার 3 ছেলে, সবাই রাস্তায়। আর বড় জেঠু যিনি, উনি তো ওনার ছেলে মেয়ে জেঠিমাকে নিয়ে গলগিনে উনি চলে গেলেন ভাড়া, ঠিক আছে। এইবার বাড়িটাকে যখন ছাড়ানো হলো, এমন অবস্থা হলো, আমি যেহেতু বাড়ির ছোট মেয়ে, আমার প্রতি কারুর কোনো ছিল না। আমার বড় জেঠু আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, সেদিকে কোনো ব্যাপার না। স্কুলে যখনই আমি মানে পড়াশোনা তো আমি খুব ভালো ছিলাম, আমার জেঠু আমার সবসময় না, পিঙ্কিকে এখানে নিয়ে যাবি, পিঙ্কিকে ওইটা করাবি, পিঙ্কিকে সেটা করাবি, হি ওয়াজ ভেরি গুড পারসন টুয়ার্ডস মি। কিন্তু গলগিনে ওখানে এমন একটা ব্যাপার হলো, জেঠুর মানে ভাড়া দিতে পারছে না, ঠিক আছে। আমার দাদা তখন ব্যাঙ্গালোরে গেলেন, মানে আমার বড়দা, বাড়ির বড় ছেলে, ব্যাঙ্গালোরে গেছে। সে তো তখনও উঠতি, সে তো তখনও কাজবাজ পায়নি, সে কী করবে। ইন দ্য মোমেন্টে আমার বড় জেঠিমা মারা গেলেন। মানে এমন অবস্থা হয়েছিল যে দাদা ব্যাঙ্গালোর থেকে এসছে, তাকে কি খেতে দেবে, বাড়িতে কোনো খাবার নেই। আচ্ছা, বাড়িতে কোনো খাবার নেই, ঠিক আছে। আমার দিদি অ্যাট প্রেজেন্ট উনি হাইকোর্টের উকিল হচ্ছে, কিন্তু সেটা অ্যাট প্রেজেন্ট, তখন তো সেও উঠতি, সেও পড়াশোনা করছে। মানে এগুলো তোমার জ্যাঠতো দাদা দিদিদের কথা হ্যাঁ বলছো হ্যাঁ, তো? এটা পুরো আমার জ্যাঠতো আমার দাদা দিদির কথা বলছি। তুমি এবং কি একাই, মানে আমি sibling একা, নেই? আমি বাবা মার একাই, একটাই মেয়ে। মানে আমার বাবা সবসময় এটা বলতো যে মেয়েই ছেলে, ছেলেই মেয়ে। আচ্ছা, মানে প্রেক্ষাপটটা এই দাঁড়াচ্ছে যে তখন মানে পুরো বাড়ির এমন সিচুয়েশন, বড় দাদা দিদিদের থেকে স্টার্ট করে মোটামুটি তোমার জেঠুদের, ঠাম্মা দাদু, সবার দায়িত্ব সবকিছু তোমার বাবার হ্যাঁ, উপরে। যে কিনা বাড়ির ছোট ছেলে, ঠিক আছে। এইবার এবং যার কারণে পার্সোনালি তুমি এবং তোমার মা কোথাও ডিপ্রাইভড। হ্যাঁ, আর আমি তো টোটালি নেগলেক্টেড,
এমন নেগলেক্টেড হলো, মানে ইন শর্ট বলি, এই বড় জেঠিমা যখন মারা গেল তার কাজ বাজ সব কিছু করলো আমার বাবা, কারণ কারুর কাছেই পকেটে তখন একটা পয়সা নেই। আমার হ্যাঁ, তো আমার বাবাই সব কিছু করলো। আর বড় জেঠিমা ভীষণ ভালো ছিলেন। বড় জেঠিমা আমার মানে বাবাকে স্নান অবধি করিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছেন তাহলে বয়সের ডিফারেন্সটা কতটা। আর আমার বাবা বড় জেঠিমাকে নিজে মায়ের মতনই দেখতেন, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, তারপরে এমন অবস্থা হলো আমার দাদু মারা গেলেন। আমার দাদু তো হঠাৎ মারা গেলেন, এবং মার যে শ্বশুরবাড়ির লোকেরা দে ওয়্যার নট আপ টু দ্যাট লেভেল, মানে কি বলবো, ভদ্রলোক তাকে বলা যায় না। মানে আমার দাদুর মতন মানুষ আমার দাদুর সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করেছে, বিশেষ করে আমার পিসিরা, ঠাকুমা। মানে তোমার মামার বাড়ির দাদুর কথা মানে আমার মার বাবা। মার বাবা। তো মানে দাদুর মতন একজন মানুষকে মানে এমন করেছে। যাই হোক, তো আমার দাদু যখন মারা যায়, তখনকার দিনের এই বিষয়টা আরো বেশি ছিল, এখনো কম বেশি আছে, যে একটুখানি ছেলের বাড়ির মা বাবা যারা থাকেন আর কি, তারা মেয়ের মা বাবাকে একটুখানি সব সময় চেষ্টা করেন যে তাকে কি করে নিচু দেখানো যায়। অনেক বাড়িরই এই টেন্ডেন্সিটা থাকে। এবং এখানে আমি তো সবসময় মানে এটা আমার সত্যিই কপাল খারাপ যে আমি দাদুর মতন একজন ফিগারকে আমি পাইনি আমার লাইফে। মানে আমি বড় হচ্ছি শুধু দাদু এর হেল্প করেছে, ওর তার হেল্প করেছে, হ্যাঁ রে তোর দাদুর জন্য আমি এখানে থাকতে পেরেছি, বাঁচতে পেরেছি, এই শুনে আসছি। কিন্তু সেই মানুষটাকে যখন আমি পাইনি, আমার মনের মধ্যে খুব মানে একটা খারাপ, কেন আমি পেলাম না। কিন্তু এই যে দাদু মারা যায় যখন, তখন আমার দিদা তো পুরোপুরি একা হয়ে গেল। তখন মা শ্বশুরবাড়ি বাপের বাড়ি, শ্বশুরবাড়ি বাপের বাড়ি এরকম করেই চালাতেন আমার মা, কারণ আমার দিদাকে তো একা পুরো, আমার তো কেউ, দিদাকে তো একবার কেউ নেই। এবার ওখানে না খুব টর্চার আরম্ভ হলো। মানে দুপুরে যখন মা আমাকে স্কুলে ছাড়তে আসতো, আমাদের বাড়ির সামনে একটা স্কুল ছিল লিটল ফ্লাওয়ার, এখন সেটা নেই না। মেয়ে ওইখানে যাবে না, মেয়েকে ধারে কাছে কোনো স্কুলে পড়াও, মানে বাপের বাড়ি আসতে পারবে না তুমি। ও আচ্ছা। মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর কী হয়েছে, বেঙ্গলি মিডিয়ামে পড়াও, ঠিক আছে, এরকম ব্যাপার। তা সব কিছুই পড়িয়েছে বাবা, ইংলিশ মিডিয়ামেই পড়িয়েছে, আইসিসি বোর্ড থেকে পাশ করেছি, ঠিক আছে, সবই ঠিক আছে। আমি ক্লাসিক্যাল, আমি ওড়িশি নিয়ে করেছি, ওড়িশি ভারতনাট্যম কথা তিনটেই করতাম, কিন্তু আমার ওড়িশিটাই হচ্ছে সার্টিফাইড। তো যাই করো করো, তুমি বাড়িতে বসে থাকবে, এরকম একটা ব্যাপার ছিল। যে আমি বাড়িতে কেন বসে থাকবো, বাড়িতে বসে থাকার জন্য তো আমি সার্টিফিকেটগুলো, আমি তো পড়াশোনা করিনি। ইভেন আমি ফ্যাশন ডিজাইনিং করেছি, ফ্যাশন ডিজাইনিং কোর্স করেছি এনআইএফডি থেকে, যেটা এখন আইএনআইএফডি হয়ে গেছে। সল্টলেকে যেতাম, এটাও কিন্তু বাবাই আমাকে ভর্তি করিয়েছে, কিন্তু তুমি বাইরে যেতে পারবে না। আচ্ছা, মানে তুমি কোর্স করো, সার্টিফিকেট নিয়ে নাও, বাস দিয়ে এবার বাড়িতে বসে থাকো, নিয়ে এবার আলমারি ভরাও যে তোমার এত সার্টিফিকেট আছে। এটার কি মানে দাঁড়ালো? এইটাই তো হয়েছে কথা। ইভেন এই সব কুবুদ্ধিগুলো দিতে হচ্ছে পিসি, মানে আমার পিসিরা হচ্ছে কুবুদ্ধি দিত। আর আমার বাবা একটু অন্যের কথায় নাচতে বেশি পছন্দ করেন। যেরকম উনি বিশাল বড় একটা মানে যেটা স্ক্যান্ডেল উনি করেছেন, সেটা হচ্ছে আমার দিদা ডক্টরের ভুল চিকিৎসায় মারা যায় আমাদের যাদবপুরের ওখানে একটি হসপিটালে, সেখানে। এবং আমরা এই অপারেশনটার এগেনস্টে ছিলাম, বিশেষ করে আমি তো তখন বুঝি না, আমি সব মানে তখন মানে স্কুল থেকে কলেজে উঠবো এরকম একটা সময়। হ্যাঁ, সেই ম্যাচুরিটিটা, যেই ম্যাচুরিটিটা এখন, তখন তো আমি ছোট, সেই ম্যাচুরিটি আমার আসেনি। এবার দিদাকে পুরো মেরেই দিল ডাক্তাররা ভুল চিকিৎসা করে। এইখানেও আমার বাবার গাফিলতি ছিল, কারণ আমার বাবা আমাদের কারোর কথা শোনেনি। তাকে কে বুদ্ধি দিয়েছে, তাকে তুমি ওকে ঢুকিয়ে দাও। যেই হসপিটালটা পুরোপুরি হয়নি, ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই তখনও, ডাক্তার ঠিকঠাক মতন, এখন গেলে চেহারাটা অন্যরকম, কিন্তু তাও ওই হসপিটালটা এটা নামই আছে, যায় হেঁটে ফেরে খাটে। ওটাই সবাই বাধা ধরা, যায় হেঁটে ফেরে খাটে, এখনও আছে। আমাদের পাশে পাড়ার একজন কান দেখিয়েছিলেন ওই হসপিটালে, ওনার 1 মাস 2 মাস 3 মাস ঠিক ছিল, সেই কান থেকে পুঁজ বেরোচ্ছে, এই হচ্ছে, তাকে নিয়ে এবার ভাঙ্গরে যেতে হয়েছে। মানে কিছু না কিছু ওখানে গাফিলতি থাকবেই। দিদা মারা যাওয়ার পরে যে আমি কি স্ট্রাগল করেছি, মানে সেটা, আমি যে আজকে বেঁচে আছি আপনার এই পডকাস্টে, হয়তো আপনার সাথে হয়তো আগে যেন কিছু আমার কানেকশন ছিল, তাই মনে হয়, কারণ আমার থাকার কথাই না। আচ্ছা, কারণ আমি যে হারে গেছি, মানে তখন কি হচ্ছে, দিদা নেই বাড়িতে, সুবিধা পেল পিসিরা, তখন সবাই বেশ এসে এসে, মানে আমি যেহেতু মেয়েকে দিয়ে বাসন মাজাও, ঘর মোছাও, কাজ করাও, সব করাও। তুমি তো ছোট বাড়ির সব থেকে ছোট মেয়ে, তুমি সব বাড়ির কাজ করবে? হ্যাঁ,
আমি কিন্তু সবই জানি, আমি রান্নাও করতে জানি, কোনো অংশে কম নই আমি, ঠিক আছে। না, সেটা ঠিক কিন্তু আছে, সে আমরা সব জানি, কিন্তু মেয়েরা তাহলে- মেয়েদেরকে এগুলো শেখাতে হয় না, কিন্তু তাই বলে মেয়েরা কি শুধু বাসন মাজা, কাজ করা, রান্না করা, ঘর মোছা এর জন্য কি মেয়েরা? না, সেটা ঠিক আছে, তুমি ঘরের কাজ করো, দ্যাটস ফাইন, কিন্তু তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন বা যেটা নিয়ে তুমি পড়াশোনা করলে, তোমার প্রফেশনাল স্কিল ডেভেলপ করলে, সেটার কোনো ইউটিলাইজেশন নেই, না। সেটা নিয়ে তুমি কিছু কাজই করবে না, তুমি ঘরে বসে শুধুই বাসন মাজলে, সেটাও তো ঠিক নয়। হ্যাঁ, এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওরা তো জীবনে কিছু করেনি না, যে নিজে জীবনে কিছু করেনি সে তো চাইবেই যে তুমি ফেলিয়ার হও, অ্যান্ড দে ওয়ান্ট ইউ টু প্রুভ ইউ রং। হুম। আর তোমার মায়ের তো কোনো মানে সে কেউ শুনতোই না না, মনে হয়। আমার মা এমনিতেও সত্যি কথা বলতে গেলে এটা কেমন শোনাবে আমি জানি না অন দ্য ক্যামেরা, মানে শি ইজ নট সো টিপিক্যাল হাউস ওয়াইফ থাকে না ওরকম টাইপের, মানে উনি ওনার ভালো মন্দ উনি নিজেই জানে না কোনটা কি। উনি প্রোটেস্টও করে না, না না। কিছুর। মানে উনি আচ্ছা। হচ্ছে ওনার নিজেরটা খুব ভালো বোঝে, ঠিক আছে, নিজেরটা উনি ভালো বোঝে। কিন্তু মেয়ের যে ভালো মন্দটা বা একটাই আমি সন্তান, কেন আমি এটা বুঝতে পেরেছিলাম, এটা আমি কেন বলছি, যে দের ওয়াজ আ টাইম ওয়েন আই ওয়ান্টেড টু কমিট সুইসাইড। আমি অনেকবার অ্যাটেম্পটও করতে গেছি, কিন্তু আমি বেঁচে এসছি, সেটা হচ্ছে আমার বাচ্চাগুলো, বাচ্চা মানে 4 paws, আমার ডগিগুলো। আচ্ছা, তুমি পেট লাভার। ইয়েস, আমাদের বাড়ির একটা নামই ছিল বিড়াল দাদু। আমার দাদু হচ্ছে ওই কোথায় বিড়াল দেখলো কোথায় আহারে খেতে পাচ্ছে না, ওই ভাত ফাত মেখে নিয়ে উনি চললেন যখন থাকতেন আর কি। উনি তো বেশিরভাগটা সময় বাইরেই কাটিয়েছে, কারণ উনি মিলিটারি আর্মিতে ছিলেন, ঠিক আছে। কিন্তু উনি ভীষণ, আর সেইটা আমিও পেয়েছি। মানে ছোটোবেলায় দেখতাম আমি বর্ন অ্যান্ড বট আপ হয়েছি 26টা বিড়াল, আমাকে নিয়ে 27টা ধরো। সুইট। হ্যাঁ, এবার মানে ছোট্ট বাচ্চা আমি দিদাকে দেখেছি, তার চোখ ফোটেনি, তাকে আমাদের বাড়ির মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে। সেই বাচ্চাকে কোলে পিঠে করে নিয়ে দিদা উষ্ণ দুষ্ণ গরম জলের মধ্যে নিয়ে চোখ টোক মুছিয়ে টুচিয়ে দিদা সেই বিড়ালকে বড় করলো। মানে আমার দিদার হাতে মানে মরা মানুষও জানতে হয়ে যাবে, মানে এরকম মৃত পথযাত্রীকেও আমার দাদু, মানে আমার দিদা সুস্থ করে উনি তুলেছিলেন। আমার দিদা এরকম ছিলেন মানুষ। দিদা যখন ছিল, মানে সত্যি কথা বলতে গেলে এখন যাও দেখছেন এর ডবল আমি ভালো ছিলাম, মানে যখন আমার দিদা ছিল। চেহারা বলুন যাই বলুন সব দিক দিয়ে আর কি বললাম, ছোটোবেলাকার কথাটা আমি বলছি। তো এখন সেখানে মানে এতটা ফেস দিয়ে, এমন বাজে ফেস দিয়ে, একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যে আঁকার স্কুলে আমি পাশ করেছি আর কি, যেখানে আমি আঁকা শিখেছি, উনি কিন্তু ভীষণ ভালো, যিনি আর কি কর্ণধার, যিনি ওনার, কিন্তু ওনার যে স্টাফরা ছিলেন একজন ছিল ভীষণই বাজে। দেখুন ছোট ছোট বাচ্চারা এই যে আঁকা নাচ, এটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কেন করে? বিকজ মাইন্ডটা যাতে ফ্রেশ থাকে, আরও অনেক কিছু শিখুক, জানুক। স্কিল ডেভেলপ। হ্যাঁ, ও নট অনলি বুকস, শুধু বইয়ের পাতা উল্টালে আমি শিক্ষিত হব না। আমার জেনারেল নলেজ, পারিপার্শ্বিক মানে প্রাকৃতিক সব কিছু দিক দিয়ে আমার একটা নলেজ থাকা চাই। সেখানে কি করলেন, মানে আমি দেখতাম, রোজই দেখতাম, মানে কোনো না কোনো বাচ্চাকে উনি খুব বাজেভাবে মারতো। মানে কোনো একটা আঁকা হয়তো ভুল হয়েছে, লাইনটা ব্যাকা হয়েছে, লাইনটা ব্যাকা কেন হয়েছে? সে তো বাচ্চা, তার তো ব্যাকা হতেই পারে, তুমি শেখাও, বুঝিয়েও বলা যেতে পারে। হ্যাঁ, তুমি শেখাও, হ্যাঁ সেটা বুঝিয়ে বলো না। স্কেলের বাড়ি, মানে এমন চড়থাপ্পড় মারতো, একবার তো একটা বাচ্চাকে এমন মেরেছিল তারপরে পিঠে কালশিটে পড়ে গেছিলো, তখন গার্জিয়ানরা মিলে খুব হামলা করেছিল স্কুল, আমি নামটা বলছি না, একদমই আমি বাড়ির উল্টো দিকে। এরকম হয়েছে একবার, আমাকে যে ড্রয়িং করতে দিয়েছে, ড্রয়িংটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। এবার আমি না ছোটোবেলা থেকে ওই মারটারকে আমি ভয় পেতাম না, কেন জানি না, ঠিক আছে। এমনভাবে ওই টিচার মেরেছিল আমাকে, থাকে না ফ্রেমের মধ্যে যে আলপিনগুলো ছোট 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 ফ্রেমের মধ্যে ছোট্ট ছোট্ট পেরেকগুলো হয়, ওইটা আমার হাতের মধ্যে ঢুকে বেরিয়ে গেছে। ওর বাবারে, এই আবার কি? হ্যাঁ, ওই লাঠির মধ্যে ছিল, ঢুকে বেরিয়ে গেছে, আর আমি না এরকম করে উঠেছি। এইটা ঘটনা হচ্ছে ক্লাস 4-এ পড়ি আমি তখন। এবার আমি তো যন্ত্রণা, আমার হাত ফেটে, তখন বুঝতে পারছি, মানে এক্সপ্রেস করতেও পারছি না, মানে তখন তো আমি জানিই না আমার কি করা উচিত। এবার আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দিদাকে বলছি, দিদা দেখো দেখো এরকম অবস্থা, মানে আমার যা দুঃখ কষ্ট বন্ধু সবই আমার দিদা, ঠিক আছে। দিদা কী করলো, ওরে বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, দিদা না পান খেতেন, ওই চুন আমার আশেপাশে লাগিয়ে দিয়েছিল, বিষে বিষক্ষয়, ওই চুন লাগিয়ে দাও। দিদা বলছে তোকে আর আকাশ স্কুলে যেতে হবে না,
ছেড়ে দে। পরের সপ্তাহে এসছে স্যাটারডে, আমার মা বলছে, আমার মা কিন্তু না বাবা কেউই কিন্তু আমাকে দ্যাট টাইমে কোনো টিটেনাস ইঞ্জেকশন দেওয়াইনি। আমরা জানি লোহায় কাটলে কিছুতে কাটলে যাই থাক টিটেনাস দিতে হয়। আর ওনারা গিয়ে কথাও বলেননি স্কুলে? কারণ না। ইউজুয়ালি যেটা হয় যে পেরেন্টসরা এটুকু কনসার্ন একটা তো হয় যে বাচ্চাটাকে এইভাবে টর্চার করা হলো, তাহলে আমি একবার গিয়ে কথা বলি না বা কিছু। না একদমই না, এটা জানে, সবই জানে। আর আমার বাবা যদি কথা চিকিৎসা করেন, আমার বাবা থাকতোই হয়তো কিছুক্ষণ, মানে সে বেশিরভাগটা সময়ই বাইরে। সেই কারণেই তোমার একটা ওনাদের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে মনের মধ্যে, মানে আর আর যেটা মানে ওনার এইটুকুও টাইম ছিল না যে আমার মেয়ের কোনটা ভালো কোনটা খারাপ। মানে ওই সময় গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করতেন আপনার মেয়ে কোন ক্লাসে, আমার বাবা হয়তো চিন্তা করো কোন ক্লাসে পড়ে জানি, মানে এইটুকুও আমার বাবা, মানে পাশ করতাম, খাতা বই লাগবে, ঠিক আছে। মানে কোন মেয়ে, মেয়ে কোন ক্লাসে পড়ছে, মেয়ে কী নিয়ে পড়ছে, মেয়ে কী হতে চাইছে, হোয়াট শি ওয়ান্টস টু হ্যাভ, হোয়াট শি ডাজন্ট ওয়ান্টস টু হ্যাভ, সেগুলো আমার বাবার কোনো দিক দিয়েই তার সময় ছিল না। কেননা তখন ঠাকুরমা ঠাকুরদা পিসিদেরকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত, প্লাস তার কাজ, ঠিক আছে। এবার তার বক্তব্য হচ্ছে ঘরে তো একজন মহিলা আছে, মানে আমার মা, সে কেন এগুলো রিকোয়ারমেন্টসগুলো পূরণ করতে পারছে না, মেয়ের কি দরকার কি না দরকার, সে বাড়ি থেকে ফিরে এসে এইসব ধানাই পানাই সে শুনতে চায় না। মানে তার কোনো সময়ই ছিল না ছোটবেলায়। মানে ওই জন্যই তোমার বাবার সাথে বন্ডিংটাই তৈরি হয়নি কোনো। একদমই না, একদমই না। ইভেন তারপরে যেটা বললাম, এই যে আকাশ স্কুলে ম্যাটারটা হলো, আমি তো বলে দিয়েছি আমি যাব না। এইবার আমার মার ধারণা হলো তুই কেন যাবি না, মানে সে আমাকে তখন জোর জবরদস্তি, মানে তখন তো আমি ছোটো। এবার আমি দিদাকে বলছি দিদা আমি যাব না যাব না। এবার দিদা আমার একটা হাত ধরে রেখেছে, দিদা বলছে আরে তুই ওকে নিয়ে যাস না, ও যেতে চাইছি না, যাস না। সে জোর জবরদস্তি, মানে যেই হাতে আমি ব্যথা পেয়েছি, মানে সেই হাতে তখন আবার ব্যথা ছিল, মানে কেউ চাপ দিলে না আমার মানে এরকম হয়ে যেতাম। সে তখন না জোর জবরদস্তি সে গায়ের মধ্যে চিমটি কাটছে, শুশুরি দিচ্ছে, এরকম করছে, মানে এই অবস্থা। বিষয়টা হচ্ছে এই কথাগুলো যখন আলোচিত হয়, হয়তো আমাদের ওপারের দর্শকরা অনেকে ভাববেন যে এটা তো একটা সামান্য বিষয়, এগুলো নিয়েও এত কেন। একটা ছোট বাচ্চার ওপরে যখন মানে এই ছোট ছোট ঘটনাগুলো তার জীবনে যখন ঘটতে থাকে, ভাবো তুমি কতটা ইম্প্যাক্টেড এই ইনসিডেন্টটাই হয়েছিল, যে আজকে সেই ক্লাস 4-এর ইনসিডেন্টটা হুবহু তোমার মনে রয়েছে পুরো। তখন। তার মানে সেই বাচ্চাটার মনের ভেতরে কি চলেছিল, কতটা যুদ্ধ সে নিজের সাথে করেছিল, হ্যাঁ, মায়ের প্রতি তার আজকের এই যে ক্ষোভটা তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? সেদিন তো সে মায়ের কাছ থেকে সেই আহ্লাদটা পায়নি যেটা সে ডিজার্ভ করতো, রাইট? এগুলো শুনলে মনে হয় যে একটা সামান্য ইনসিডেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট এই ইনসিডেন্টগুলো কি প্রগাঢ়ভাবে মনের মধ্যে দাগ কাটে এবং বাচ্চাটার সাইকোলজি কীরকম তৈরি হয় না, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। যার জন্য কি এমন কি দ্যাট সেই সময় মনে আছে বাবা বাড়িতে ছিলেন, বাবা বলছে আরে ওকে পিটাতে পিটাতে নিয়ে যাও, পিটাতে পিটাতে নিয়ে যাও, মানে এরকম একটা ব্যাপার। এরকমও আমি বাবার মুখে শুনেছি যে গায়ে তোমাকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেবো, এ বাবা, এই কথাগুলো মানে এটাই বলছি আর কি, মানে বললে পরে হয়তো বুঝেছি, মানে অল ওভার একটা খুব টক্সিক প্যারেন্টিং এর মধ্যে তুমি বড় হ্যাঁ। হয়েছো। হুম হুম। যার জন্য এই যে ধরুন আমি হাসছি বা এসে কথা বলছি, সবাই হাসে সবাই ই করে সেটা বুঝতে পারছি, কিন্তু মানে এই যে আমি বললাম না, আমি এই যে এতটা ওভারকাম করে উঠেছি, আমি না নিজেকে নিজেকে নিয়ে খুব প্রাউড। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আমি খুব প্রাউড, কারণ আমি একটা সময় দিয়ে এমন গেছি, আমি আমার দিদা মারা গেছে তারপরে 10টা বছর, 1-2 বছর না, আমার দিদা মারা গেছে 2007-এ, আমি তখন স্কুলের গণ্ডিও তখন পার করিনি। তারপরে তো কলেজ উঠলাম সে অনেক পরে, সে ঠিক আছে। 2007-এ যখন স্কুলে ছিলাম ওই সময় যে দিদা মারা গেলেন, ওই বয়স থেকে যে আমার টানা 10 বছর শুধু আমি বাবা মার সাথে ফাইটই করে এসেছি। তখন কোনটা ঠিক কোনটা ভুল এমনও হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে আমি শিয়ালদা স্টেশনে বসে আছি, ঠিক আছে। আমার বাবা না আমার খোঁজ খবর কেউ করার কেউ ছিল না, যে মেয়েটা কোথায় গেল, মেয়েটা কি করছে। এতটা কেয়ারলেস, মানে আমি এটা ভাবতেও পারছি না। হ্যাঁ, তারপর মানে রাগের মাথায় বেরিয়ে এসে আবার তুমি নিজেই সময় মতো মানে ব্যাপারটা কি হয়েছে সময়টা আমি চিন্তা করছিলাম আমার বাচ্চাগুলোর কি হবে, মানে আমার 3টে ডগই ছিল, সাম্মি গাবলু মিঠা, আবার মানে যাই হোক তুমি আবার ওদের টানে ওদের টানেই আমি ফিরেছি, তোমাকে খুঁজতে কেউ না যায় না 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 না। মানে আমি যদি ওই টাইমটায় গিয়ে, আমি বলছি কথার কথা, আমি যদি এখন রেল স্টেশন রেলের সামনে গিয়ে ঝাঁপও দিতাম, তাও ল্যাটা তো ওখানেই চুকে গেল, মানে আপদ বিদেয় হলো,
মানে এরকম একটা ব্যাপার, সময়টা এমনটা সময় এরকমই গেছে। এত রিল্যাক্টেন্ট কেন, মানে এত হ্যাঁ, ফিয়ারলেস কেন? প্রচণ্ড। মানে আমার মার কথা যদি আমি বলি, শুনতে ওপার প্রান্তে যারা শুনছে বা দেখছে তারা বলছে বাবা এইভাবে নিন্দা করছে। নিন্দা কেউ বাবা মার করে না, তার কর্ম, তার কি করেছে সেটার উপরই সব কিছু হয়। আর আরও একটা কথা বলি, বাবা মা কিন্তু ভগবান না। আমি মনে করি ভগবান একজনই। বাবা মাকে ভগবানের আসনে কখনো বসানোটা উচিত না। তাকেও ভগবানই সৃষ্টি করেছে, তাকেও কেউ পৃথিবীতে এনেছে। হুম। তো আমি এরকমও বাবা মা দেখেছি, মানে তারা মেয়েরা না খেলে তারা খেতে পারে না। আরে আমার মেয়ে মানে মেয়ে মানে সে আর কি সবার চোখের মণি। এটা সত্যি গো, তুমি বলছো বলে আমার এখন মনে হচ্ছে আই এম সো ব্লেসড। আমার বাবা মানে এখনো, মানে আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে, আমার বাবা বোধহয় মানে যে কুরুক্ষেত্র করে দেবে। কুরুক্ষেত্র করে দেবে। আমার বাবা মানে পুরো মেয়ের জন্য পাগল। হ্যাঁ। মেয়েকে কেউ কিছু বললে তার তো মানে সেদিনই শেষ শেষ। দিন, এরকম। মানে এটা না সব অবভিয়াসলি আপনার জন্য স্ট্যান্ড কে নেবে ফার্স্টে? আপনার বাবা মা। হাজবেন্ড কি দেওর কি সে যে পাড়ার লোক সে তো পরে, কিন্তু আপনার যদি ঘরের লোক ঠিক না হয় তাহলে বাইরের লোক বলে ও মেয়েটা তো খারাপ। একদম। বাড়ি আজকে বাবা মা যদি এরকম স্ট্রং ব্যাকবোনের মতো থাকে না, অনেকেই কিন্তু বাইরের লোকেরা দেখবে তোমার সঙ্গে মানে কোনো রকম একটা অফেন্সিভ কিছু করার আগে 10 বার ভাববে। ইভেন রিলেটিভস। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যদি তোমার বাবা মার ব্যাকআপটা না থাকে না, অনেকে ওই সুযোগটাকে কাজে লাগিয়ে দেয়। তারপর আরেকটা জিনিসও দেখবে সোসাইটির অনেক বাজে ব্যাপার, যে অনেকে না খুব ম্যানিপুলেটিং পেরেন্টস হয়। মানে ধরো কেউ একজন এসে বলে এই তোর মেয়েকে না ওইখানে দিয়ে হ্যাঁ বিয়ে হ্যাঁ, করতে রাইট হবে। রাইট, এক্স্যাক্টলি আর এক্স্যাক্টলি। সেই বক্তব্য শুনে এবার উনি গিয়ে তার বাচ্চাকে পেটাতে শুরু করলেন। আরে কেন তুমি শুনবে? আগে তুমি এইটা, কিন্তু আমি বলবো যে আমি সত্যি খুব ব্লেসড, আমার পেরেন্টসকে আমি সবসময় এই অ্যাম্বিয়েন্সটা পেয়েছি। আমার বাবাকে যদি XYZ কিছু বলেও যায়, আগে উনি আমাকে ক্লারিফাই করবেন, তুই বলতো ব্যাপারটা কি হয়েছিল, কেন এটা হয়েছিল, এটাই কি তো জন্য। করা উচিত। তারপরে হি উইল ডিসাইড যে আমি ভুল না ঠিক, এবং তারপর যদি আমি ভুল হই তখন হয়তো মা বাবা আমাকে শাসন করলো সেটাই যে তো উচিত। এটা তোমার করাটা ঠিক হয়নি বা কেন করেছিলে। কিন্তু এই ধরনের ম্যানিপুলেটিং যদি কেউ হয়ে যায়, যে কে কাকে কান নিয়ে গেছে বললো এবং তার ভিত্তিতে তার সন্তানকে সে বেধড়ক পেটাচ্ছে, এটা একদম উচিত নয়। এটা একদম উচিত মানে নয়। এটা তো মানে এরকম তো হয়েইছে। কারণ এই যে আমার নাচের ব্যাপারটা বলছি, আমি নাচটাকে ভীষণ ভালোবাসি, ঠিক আছে? তো এবার নাচের ব্যাপারটা হলো, বাবারই একজন বন্ধু, সে এখন জীবিত নেই, যাই হোক। তো মানে বলে না যেরকম হাতের 5টা আঙ্গুল সমান হয় না, মানুষের মাথাও কিন্তু সমান হয় না। এই যে ইনি বাবার যে বন্ধু, উনি একদিন মনে হচ্ছে সরস্বতী পুজোয় আমাদের বাড়িতে এসেছেন। তা আমাকে বলছে যে দেখ তুই নাচতে যাবি, নাচ টাচ করে না কিছু হয় না, বুঝেছিস তো? এই তুই নাচতে যাবি, তোকে বসিয়ে রাখবে। আমি তখন বললাম আই এম নট আ সেলিব্রিটি কিড যে আমার মুখ দেখবে আর দেখার সাথে সাথে আসুন আসুন ম্যাডাম। মানুষে কষ্ট করেই উপরে ওঠে, কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যাবে, ঠিক আছে? আজকে আমি যদি একটু উদাহরণ দিই, মাইকেল জ্যাকসন এমনি এমনি মাইকেল জ্যাকসন হয়নি। সে যথারীতি প্রচণ্ড কষ্ট করেছে। হিজ চাইল্ডহুড ওয়াজ নট আ নর্মাল চাইল্ডহুড, ঠিক আছে? তো সেইখানে তখন বলছে, তো আমাকে উনি বলছে না না তুই তো আর সেই মাইকেল জ্যাকসন। আমি বললাম, মাইকেল জ্যাকসন আমি হতে যাবো কেন? আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। তাহলে অমিতাভ বচ্চনের ছেলেও তাহলে অমিতাভ বচ্চনকে বাড়িতেই বসিয়ে রাখতো, তার ছেলেকে বিদেশে পড়াতে পাঠাতো না। তার কি টাকা পয়সার কমতি আছে? তো এই হয়েছে ব্যাপার। তো আমি তখন বললাম যে না, তখন ওই কাকু বলছে আর কি, না আমাদের তো বাবারা যা বলতেন আমরা তাই শুনতাম। আমি শুনুন, কার বাবা কি বলতো, কার মামা কি বলতো, আমি এগুলো শুনতে বসে নই। আমি নাচ ভালোবাসি, আমি সেটা ভালোবাসি, ঠিক আছে? না না আমি তোর কথা বলছি, আমি তোর কথা তাহলে এই কথাগুলো এখানে ডিসকাশন করছো কেন? আমি তো শুনতে চাইনি, জানতে চাইনি তো। ইভেন মানে আমি যদি একটা বলি, এটা বলবো মানে কি বলবো, আমি খুব ভালো জায়গায় মানে একটা চান্স পেয়েছিলাম। সেটা হচ্ছে দেশেরই মানে একটা রিপ্রেজেন্ট করারই ব্যাপারে, নাচের ইয়ে থেকে অনেকেরাই যাচ্ছিল, সেখানে আমিও চান্স পেয়েছিলাম। বাদ সাধল হচ্ছে কি আমার বাবা, না তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না। বলছি কেন কেন যাব না? তখন বলছে না 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 সব নাচ তো করে যারা, মানে কি বলবো, তার ধারণা হচ্ছে যারা নাচে তারা হচ্ছে মানে খুবই খারাপ, ঠিক আছে? এখন এটা আমাদের
সোসাইটিতে অনেকের এই ধারণাটা আছে, নাচ করছে, যেমন আমিও নিজে ডান্স করতে খুব ভালোবাসি, হ্যাঁ, নাচ করছে মানে এটা খুব খারাপ ব্যাপার সেটা। আর আমি একটা জিনিস দেখেছি, আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা বেশি আছে। এটাকে একটা যে একটা শিল্প সত্তা, হ্যাঁ হ্যাঁ, এটা যে আমাদের সংস্কৃতির একটা পার্ট, সেটাকে কনসিডারই করতে চায় না, না, কিন্তু নাচছে মানে যেন অথচ খারাপ। বাইরে যারা আদার কাস্ট তারা কিন্তু আমাদের বাঙালি কালচারটাকে প্রচণ্ড ভালোবাসে, এই নাচ গান শিল্পকলার জন্যই কিন্তু ভালোবাসে। এবার এই যে ব্যাপারটা হলো, আমি তখন একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম যে তুমি দেখছো মমতা শঙ্কর, তনুশ্রী শঙ্কর, এদের নাম এরা কি এমনি এমনি হয়েছে? এদের নাম গোটা পৃথিবীতে জানে। না, তুমি যখন ওনার বয়সে পৌঁছাবে তখন করুন। ওনার বয়সে পৌঁছে আমি কী করবো? জাস্ট ইম্যাজিন। এটা কোনো কথা? এটা কোনো যুক্তি? মানে তখন আমি জাস্ট এটা মনে করতে, মানে এমন একটা সময় না, তখন তো আমি ছোট, মানে আমার সাথে তো একজন কাউকে যেতে হবে, মানে আমি এই বয়সটা তো নয়, ঠিক আছে? আমি মমতা শঙ্করের বয়সে অবধি বা কারুর বয়স অবধি আমি ওয়েট করতে যাব কেন? এমনি এমনি মানুষও হয় না, তাকে শুরু থেকে, মানে একটা গাছ যখন বড় হয় তখন ছোট থেকে সে বড় হচ্ছে, সে এমনি এমনি এক চান্সে বড় হয়ে যায় না। ততএব আমাকেও সেটা করতে হবে। এবার ব্যাপারটা হয়ে গেছে, দিদা প্রথম আমাকে ফোন দিয়েছিল, মনে আছে, কিপ্যাড ফোন। কার সাথে কথা বলছিস, কেন কথা বলছিস, মানে আমাদের এনআইএফডি থেকে, আমার মানে ইনস্টিটিউট থেকে আমাকে ফোন করেছিল যে এরকম আজকে ক্লাসটা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। ওনার জানাতে একটু রাত হয়েছে। রাত মানে কি, আমাদের কলকাতা শহরটা সন্ধ্যা, রাত্রি 9টা। কে ফোন করেছে, কেন ফোন করেছে, কেন ফোন করবে? আরে উনি তো আমাকে জানানোর জন্য ফোন করেছে। না না, বাবা বলেছে রাত্রিবেলা ফোন করতে না। কারণ রাত্রিবেলা ফোন করলে কি হবে, মানে কটা বাজে, 1:30 না 2টো? বুঝতে হবে যে রেলেভেন্ট কিনা ফোনটা, কেউ তার ডিস্টার্ব করার জন্য ফোন করছে না, একটা ইম্পর্টেন্ট তোমাকে একটা জিনিস তাকে জানাতে হবে, সেই কারণে ফোনটা করছে। কেন পার্সোনালি আমাকে জানিয়েছে? আমার তো ব্যাচমেটরাও জানাতে পারতো। উনি আমাকে দেখেছে যে মেয়েটা এসে সে ফিরে যায়, মানে আমি কলেজ থেকে, আমার জার্নালিজমের মাস কমিউনিকেশন নিয়ে পড়েছি, আমি কলেজ থেকে আমি সল্টলেকে যেতাম। এবার এতটা যে আমি যেতাম, আমার এতটা রাস্তা, হ্যাঁ, তো আমার অনেকটা সময় যেত। এবার অনেক সময় কী হচ্ছে, হুট করে ক্লাসটা অফ বা জানিয়ে দিয়েছে আজকে ক্লাস হবে না। এবার এটাই যদি আমাকে আগে জানিয়ে দিত তাহলে আমার পক্ষে একটু সুবিধা। ওই জন্যই ম্যাডাম আমাকে পার্সোনালি জানিয়েছে। এবার ওই বাবার ওরকম এই নিয়ে মানে প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, ঠিক আছে? ইভেন ছোটোবেলা আমার ক্লাসে স্কুলে শুনতাম বন্ধুরা বলছে, এই জানিস এইটা দেখেছি, তখন একটা মানে নাচের আসতো, যেটা ফার্স্ট, এটা আপনিও জানবেন, বুগি উগি বলে একটা নাচের আসতো, মোস্ট মানে সোনিতে আসতো, মানে ওটাই ছিল ফার্স্ট একটা ডান্সের প্রোগ্রাম যেটা কিনা মানুষের সবাই দেখতো। রাইট। এখন তো ব্যাঙের ছাতার মতন এই হেনা তেনা, মানে আমি তো ইন্টারেস্টও পাই না, আমি দেখিও না। কিন্তু বুগি উগি এমন একটা প্রোগ্রাম যেটা একটা আলাদাই স্টারডাম ছিল একদম। সবাই বলছে জানিস ওই মেয়েটা কি নাচতো, জানিস সেটা কি নাচতো। আমি কিছুই জানি না কে কি নেচেছে, মানে ওরা ওটা দেখতো। ওই বেঙ্গলি সিরিয়াল চলছে, আমার দিদা দেখছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, উনি একজন বয়স্ক মানুষ, ওনার টাইম পাসটা কী হবে। পাশের ঘরে যে টিভি আছে যেখানে বসার ঘর, সেখানেও আমার মা দেখছেন। মানে এমন একটা সময় ছিল না, আমি ওই খাতা বইয়ের মধ্যেই আমার সময়টা কেটেছে। মানে আমার চাইল্ডহুড যে কোথা থেকে কোথায় চলে গেল, মানে যে আমি কীভাবে বড় হয়ে গেলাম, আমার চাইল্ডহুডটা কেমন করে চলে গেল, আই ডোন্ট নো। মানে উনি না তোমাকে একটু সময় দিয়েছে, না তোমার সাথে তাদের কোনো সুন্দর মেমরিজ আছে, নাথিং। মানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই তোমাকে ভেতরে ভেতরে হন্ট করে একদম। ইভেন যখন আমি ফ্যাশন শোতে গেছি, বা এমনও হয়েছে, এই যে যদি আমি বলি অ্যাক্টিংয়ের বা অ্যাঙ্কারিংয়ের, আমার প্রোগ্রাম হয়েছে অ্যাক্টিং, হ্যাঁ, আমার দিদা বলছে কাউকে জানাতে হবে না, তুই চলে যা। আমার দিদা হচ্ছে পুরো একটা মোরাল সাপোর্ট ছিল। আমার দিদা আমাকে বলে দিতে, এই টাকাটা নে, তুই যা। ও বলে দিবি বন্ধুর বাড়ি গেছিস, ঠিক আছে। চলে গেলাম অডিশন দিতে, এই নিয়ে ইন্দুপুরি স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিওতে যা কাজ পেয়েছি আমি কিন্তু করেছি, মানে সেটা কিন্তু সবই লুকিয়ে চুরিয়ে, আমার বাবা জানতো না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, শুটিং তো ওরকম না যে এখনই বলে 5 মিনিটের মধ্যে, কোথায় ছিলে? আচ্ছা না, বন্ধুর জন্মদিন ছিল, আমি তো বাড়িতে দিদাকে বলেই গেছি, এরকম ব্যাপার। কিন্তু এই জন্মদিন প্রত্যেক দিন জন্মদিন আসছে এরকম তো হতে পারে না। এই নিয়েও বাড়িতে প্রচুর অশান্তি হয়েছে। তুমি যেতে পারবে না, এই করতে পারবে না। এমনও হয়েছে যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে না বলেই। আমি জানি এখন যদি বলতে যাই তাহলে একটা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আমি যখন মডেলিং করেছি সেইগুলোও চুপি চুপি,
মানে সেই জন্য কি হয়েছে সেইভাবে বলে না ফ্লারিশ। এক্স্যাক্টলি, ওরকম লুকিয়ে চুরিয়ে তোমার পেছনে ব্যাকআপ না থাকলে, বাবা মা সাপোর্ট না করলে, ওটা ওই একটা পর্যায় পর্যন্ত হয়তো তুমি কিছু করতে হ্যাঁ। পারবে, তারপরে তো তোমাকে রেস্ট্রিক্টেড হয়ে যেতেই হবে, হ্যাঁ। কিছু করার নেই। কারণ ধরো তোমাকে বাইরে যেতে হলো, তুমি যে ধরনের প্রফেশনের এক্স্যাক্টলি কথা বলছো, তো এক্স্যাক্টলি তখন তুমি লুকিয়ে চুরিয়ে কি কি করে করে যাবো? করবে? তোমাকে কোথাও যদি নাইট আউটের কোনো ব্যাপার থাকে, তাহলে এক্স্যাক্টলি সেখানে তো তাকে জানাতেই জানাতেই হবে, হবে। এবং তখনই তোমার অবস্ট্রাকল, কিছু করার নেই। এবার কেউ না হলেও তো আমার সাথে কেউ তো যাবে, এমনও না যে আমি একা যাচ্ছি, সেটা আমি বলছি না। আমি বাড়িতে বলেছিলাম যে তোমাদের মধ্যে কেউ একজন চলো, আমি যাব কোথা থেকে, আমার তো কাজ আছে। একটা কথা হয়তো ওই হয়তো জানি না আপনার মনে আছে কি না, ফান সিটি বলে একটা ছিল, যেটা আপনার ওই ঠাকুরপুকুর ওগুর দিকে খুলেছিল ফান সিটি। এখন যদি আপনি যান দেখবেন ওটা পুরো জং ফং দেয়ালে ধরে গেছে। ফান সিটি, ফান সিটিতে গেছিলাম, ওখানে আমি গেছিলাম বুগি উগির অডিশন দিতে, ওকে, ঠিক আছে, ইভেন আমি সিলেক্টও হয়ে গেছিলাম। ও মাই গড। কিন্তু ওই হচ্ছে সমস্যা, আমাকে তো বম্বে যেতে হবে। হ্যাঁ, তুমি যাওনি বুগি উগিতে সিলেক্ট না হয়েও? না, কে কে নিয়ে যাবে আমাকে, যাবেটা কি আমার সাথে? সেই সময় আমার মাও গেছে বাবাও গেছে, আমি পুরো ক্যাসেট গান টান কি যেমন আমরা টেপ রেকর্ডার তুলে নিয়ে চলে গেছিলাম। মানে আমি এত এক্সাইটেড ছিলাম যে ওখানে কি আছে না আছে তো জানি না, মানে এটাও তখন জানি না রে ক্যাসেটটা দিলে তো এমনিই, তো তখন তো ক্যাসেটের জামানা, এমনিই চলবে। মানে সব কিছু মানে রেডি, উফ আমি বুগি বুগিতে যাবো এই করে। চান্স পাওয়ার পরে যখন আমি সেটা নিতে পারলাম না, মানে ওই হচ্ছে শুরু আমার, মানে ডিপ্রেশনের ওই শুরু, ঠিক আছে। এমনও গেছে মানে খাওয়া দাওয়া এমনও হতো যে করতাম না, মানে এমন একটা দিন গেছে যখন হয়তো আমি শুধু জল খেয়ে কাটিয়েছি। এমন নয় যে আমাদের বাড়িতে ঠাকুরের কৃপায় কোনো দিনও কোনো অনটন সেরকম ব্যাপার নয়, কিন্তু আমার দিক তুমি দিয়ে ইনটেকই করতে পারছো না হ্যাঁ। জিনিসটা। আর আমার বাবা মার কোনো ব্যাপার না, ও খাচ্ছে না ঠিক আছে, খেতে হবে না। কি অদ্ভুত ওনারা। লাইক দ্যাট, ও খেতে হবে না, ঠিক আছে। এই করে করে তো বছর পর বছর যাচ্ছে, ঠিক আছে। এরপরে যেটা হয় মানে মেয়ে বেড়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিবি না? আমি যে বিয়ে তো আমি হারগিজ করবো না। এমন নয় যে হ্যাঁ আমি যে পছন্দ মানে প্রপোজাল, হ্যাঁ পছন্দ অবশ্যই, মানুষের জীবনে তো কাউকে না কাউকে পছন্দ হতেই পারে, কিন্তু আমি কোনোদিনও যে নিজে বিয়ে করব, নিজে একজন না বাবা। কেন আমার বাবা সত্যি কথা বলতে গেলে ওই ছেলে নিয়ে ঘুরছে, এই নিয়ে ঘুরছে, মানে আমার স্কুলে আমি কডুকেশন স্কুলে পড়েছি, ঠিক আছে। ছেলেরা যে আসতো আমার ক্লাসমেটই, কোত্থেকে এসছে, কেন এসছে, কিভাবে এসছে, মানে তার হিস্ট্রি জিওগ্রাফি সব নিয়ে নেবে বাবা আগে, ঠিক আছে। তো সে গার্জিয়ান হিসাবে সেটা যা করছে ওকে ফাইন, কিন্তু অ্যাট দি টু দি সাম পয়েন্ট অফ দি ঠিক আছে, কিন্তু তুমি এত ওকে জোর যদি করবে, মানে এত কিছু ওকে বলছো, তাহলে তো তারা তো অফেন্ডেড হয়ে যাবে রে ভাই, আমাদের বাড়িতেও তো বাবা মা মানে আছে। সবকিছুকে একটা যদি কেউ সন্দেহের চোখে দেখে, হ্যাঁ, বা হ্যাঁ। একটা অন্য রকম ভাবে তাকে যদি এরকম জেরা করার মতন করে ধরে বসে, হ্যাঁ, তখন তো ব্যাপারটা অন্যরকম হয়। ইভেন আমাদের স্কুল থেকে যখন এক্সকারশনে নিয়ে যেত, এক্সকারশনেও তুমি যেতে পারবে না। ওর বাবারে, মানে আমি তো তখন মনে করতাম মেয়ে হয়ে জন্মেছি, তো মানে শুধু অনেক পাপ করেছি আমি, জেলখানা একদম একদম তোমার জন্য। জেলখানা। ইভেন আমার ফ্যাশন ডিজাইনিংয়ের একজন ম্যাডাম বলেছিলেন, ওকে তুমি ওকে সোনার খাঁচায় রাখতে বলো, সোনার খাঁচায়, মানে আমাকেই উদ্দেশ্য করে বলছে, বাবাকে গিয়ে বলো তোমার জন্য একটা সোনার খাঁচা করে দেবে, সেখানেই তুমি থাকবে, ওই খাঁচা করে আসবে, ছেড়ে দেবে, ক্লাস করবে, আবার খাঁচার মধ্যে করে ভরে নিয়ে চলে যাবে। মেনা এটা আর কি অ্যাকচুয়ালি ব্যঙ্গ হিসাবেই উনি বলেছেন, উনি ওনার জায়গায় ঠিকই আছে। হ্যাঁ, উনি সার্কাস্টিক ওয়েতে বলেছেন। হ্যাঁ, উনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু আমি তো বুঝতে পারছি না কারণ মানে ব্যাপারটা কি হচ্ছে বাড়িতে। তো আমার মাসিরা, মানে আমার মামা তো কর্নেল, ঠিক আছে, তো মামা তো বাইরেই থাকতেন। মামার মেয়ে, দেখুন মামা বাইরে হলেও, মামা একটা মিলিটারি ইয়েতে থাকলেও মামা কিন্তু মেয়েকে বেশ মানে এইরকম ছিল না, মানে যে এই জিনিসটা যদি মামা করতো আমি বুঝতে পারতাম, কারণ আমি জানি মিলিটারিতে যারা থাকেন তাদের একটু রকচটা হয়, কিন্তু আমার দাদু ওরকম ছিলেন না। সেখানে কিন্তু আমার মা মানে বোনরা যথেষ্ট ভালোভাবে বর্ন অ্যান্ড বট আপ হয়েছে, তাদের কিন্তু এরকম লাইফ হিস্ট্রি নেই যে চাইল্ডহুডে এরকম এই সেই। হ্যাঁ আমার মামা খুব রাগী ছিল, আমি জানি, মামা খুবই রাগী। আমার দাদা যে আর্মিতে আছে, আমার দাদাও আর্মিতে, কিন্তু সেইখানে মানে আমার কাজেন মামা তো মাসুতো দাদার কথা বলছি, তো মাসিরা যখন শুনতো এসব কথা, মাসিরা বলতো
কলকাতার মতন জায়গায় তোরা থাকছিস, তুই একটা মেয়ে, এত তোর উপর কিসের এদের এত শাসন কেন? হ্যাঁ, সেরকম হলে আমাকে বলতো যে তুই না এক কাজ কর, ভালো কোনো চাকরি বাকরি দেখ, কাজ বাজ দেখ, তুই চলে যা, থাকতে হবে না এখানে। আমি বললাম মাসি, কাজ বাজ যে করবো সেটাও তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে। আমি জানি এটা কাজ, যদি আমি পাই, কাজ আমি পেয়ে যাব, শিক্ষিত মেয়ে হচ্ছে, আমি কাজ পেয়ে যাব, কিন্তু এই যে আমি যাব, এই যে আমি ইন্টারভিউ দেব, তারপরে যে এই যে আমি বেরোবো, এইটা নিয়েই তো বাড়িতে ঝামেলা লাগাবে। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, তোমাকে কাজ করতে হবে না। মানে তাহলে ওনাদের লাইফের পারপাসটা কি? তুমি কি করবে? সারাক্ষণ বাড়িতে বসে থাকবে হ্যাঁ। আর শুধু বাসন মাজবে? হ্যাঁ। এটা কোনো কথা? হ্যাঁ, মানে তাদের এটাই ছিল বক্তব্য। ইভেন আমার যে জ্যাঠতো দাদা, তাদেরকেও আমি খুব একটা ভালো বলতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, এই ব্যবহার শুধু কি তোমার প্রতি, না তোমার যে আরো যত তো দিদি টিদিরা ছিলেন বললেন তা? নো, দে ওয়ার ভেরি মাচ বিজি ইনটু দেয়ার লাইফ। এই জায়গাতে বলি, আমার বড়দা বা দিদির কোনো ভূমিকা নেই। বড়দা মানে বড় জেঠুর যে বড় ছেলে এবং মেয়ে, তাদের কোনো ভূমিকা ছিল না, ঠিক আছে? আমার যে বড়দা, সে আবার খুব মানে আমাকে এমনিতে আরে মানে আমাকে ছোট বাচ্চার মতন দেখে এখনও, ঠিক আছে? তো এইসব দিকে আমার দাদা আবার খুব ফরওয়ার্ড, কারণ দাদাও ব্যাঙ্গালোরে থেকেছে, ঠিক আছে? দাদা আবার এইসব জিনিসটা খুব ভালোবাসে। কিন্তু বাড়িতে যে আর আর যারা ধরো পিসি বা আমার, এটাও বলবো যে আমার মেজো জেঠুর ঘরে যারা আছে, আমার ছোদ্দা টোদ্দা, তারা বলতো তুই নাচ করিস, এই করিস। কাকা অ্যালাউ করলো? আমি বলছি, কাকা অ্যালাউ মানে করলো তারা আরো ডিমোটিভেট করে দিত। হ্যাঁ 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 হ্যাঁ, কাকা অ্যালাউ করলো মানে আমি একটা চান্স পেয়েছি, আমি কেন করব না? আর তখন তো ছোট ছিলাম, তখন অতটা ওই মুখে মুখে জবাব দেওয়া, এখন তো কেসটা ঘুরে গেছে, মানে কানে যদি 10টা শুনি, 10টা মুখ দিয়ে জবাব দেবো। সে তো হবে, একটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে আমরা অনেক পরিণত হতে থাকি এবং তখন তো অটোমেটিক্যালি আমাদের প্রচুর। একটা ভেতর থেকে কথা বেরিয়েই বেরিয়েই আসে। আসে। তো যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আমরা যতই স্ট্রিক্ট হই, শাসন তো অবশ্যই করতে হবে সন্তানকে, তবে কোথাও যেন আমরা তাদের ফিলিংসটাও আমাদেরকে বুঝতে হবে যে তারা কি চাইছে। ছোট বাচ্চারা দেখবে কিছু চায় না। আমার ছেলেটা যেমন কিছু একটা যা হোক ড্রয়িং করলো, মাম্মা এটা কেমন হয়েছে, অনেক মায়েরা আছে না ইগনোর করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। বাট আমি এটা ভীষণভাবে মানি যে বাচ্চারা না মায়ের অ্যাপ্রিসিয়েশনটাকে ভীষণ বেশি prioritize করে। অ্যাপ্রিসিয়েট করে। তুমি যেই মুহূর্তে থেকে বলবে ও ওয়াও এটা খুব সুন্দর হয়েছে বেটা, ওটা ভালো হোক খারাপ হোক, ওটা যে লেভেল অফ কনফিডেন্স হ্যাঁ, ওকে দেবে, অবশ্যই। সেটা ও মানে সারা জীবন ওর কাজে লাগবে। নিশ্চয়ই। সো মা বাবার কাছ থেকে এই মেন্টাল সাপোর্ট, এই কনফিডেন্স বুস্টিংটা না হলে কিন্তু প্রাথমিকভাবে ছোটবেলায় বাচ্চা পড়ে যাচ্ছে, কিচ্ছু করতে হয় না, জাস্ট ওমা তোমার লেগেছে, বেটা কিচ্ছু না। আমার ছেলে মেয়েকে কী বলো তো, ওই ধরো লেগেছে বললো, আমি হাতটা ধরে একটা ওই তো শোনা শোনা ভুলেই গেল, ব্যাস নেক্সট মোমেন্টে কিন্তু আদৌ কোনো ব্যথা নেই, লাগেনি, আমিও জানি লাগেনি। এটা জাস্ট একটা কনসার্ন শো করা অবশ্যই, যে 100 আই অ্যাম বার। দেয়ার উইথ ইউ অলওয়েজ, তুমি যখন কোনো প্রবলেমে পড়বে আমাকে তুমি পাশে পাবে। এই ফিলিংসটা বাচ্চার মধ্যে ছোট থেকেই জেনারেট করতে হয় এবং এটা আমাদের রেসপন্সিবিলিটি। আর তা না হলে কিন্তু এই রকম এই ছোট ছোট বিষয়গুলোই এই এত বড় ক্ষোভের জায়গাটা তৈরি করে দেয়। শুধু তাই নয়, এটা তো তোমার পুরো লাইফটাকেই ইম্প্যাক্ট করে দিয়েছে। হ্যাঁ, না? এটা মানে তো তুমি আছেই। আগামী জীবন নিয়ে ভাবতেও পর্যন্ত দুপা পেছোচ্ছ জাস্ট বিকজ তোমার একটা এত বিটার এক্সপিরিয়েন্স প্রিভিয়াস। বিটার এক্সপেরিয়েন্স। তারপরে বলি, এই যে এইমাত্র আপনি বললেন যে বাচ্চা পড়ে গেলে লেগেছে, আমি নৈনিতালে বেড়াতে গেছিলাম বাবা মার সাথে, আমি 3 তলা থেকে 1 তলায় গড়িয়ে পড়ে গেছিলাম। মানে কীরকম হয়েছে ব্যাপারটা, মানে ওয়াশরুম থেকে মা বেরিয়েছে, মা আমাকে চান টান করিয়ে দিয়েছে। মানে তখন এরকম চলছিল যে সবাই মিলে মানে ওই নৈনিতালের ইয়েতে, জায়গাটার নামটা মানে এই মুহূর্তে কৌশানী, ওখানটায় গেছে, এখানে গিয়ে একটাই রুম নিয়েছে, ঠিক করেছে ওখান থেকেই তো আমরা পরের দিন বেরিয়ে যাব, তো মালপত্র টত্রগুলোই আমার বাবার ঘরেই রাখা রয়েছে, খুব বেশি কেউ মালপত্র নিয়ে আসেনি, অ্যাকচুয়াল বেসিক লাগেজগুলো আমাদের লখনৌতে প্রপার জায়গাতেই রয়েছে। আচ্ছা, এবার মা স্নান টান করিয়ে বলেছে আশেপাশের আমরা ইটি দেখতে যাব, তো ও ঠিক আছে, দুপুরবেলা চান করিয়েছে, চান করিয়ে এবার বাবা এসছে, বাবার কোলে আমাকে দিয়ে দিয়েছে। বাবা কি করেছে, আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে। মানে বাবারা, আমার বাবা বেসিক্যালি এরা চাইতে হচ্ছে গিয়ে মেয়েকে স্বাবলম্বী করো, মানে ওই কোলে কোলে বাচ্চা আমার বাবা পছন্দ করে না ছোটোবেলা থেকেই। সিঁড়ি দিয়ে নামিয়ে, মানে সিঁড়িতে যাচ্ছে, মানে এই ধরো আমি রয়েছি,
এখান থেকে মোটা না নালি পাইপ দিয়ে জল টপ টপ করে জল পড়ছে। এবার এখান থেকে আমাকে ওই পারে যেতে হবে, ওইখানে বাবা দাঁড়িয়ে আছে। পাহাড়ি এলাকার সিঁড়ি কেমন হয় জানো, এই একদম খাড়া, একটা স্কেলকে যদি সোজা একদম, ধরি হ্যাঁ, হ্যাঁ। পুরো ওরকম। আমি না যেতে গেছি, যেতে গিয়ে ঠিক পা স্লিপ করে মানে আমি 3-4টা সিঁড়ি গ্যাপ দিয়ে দিয়ে আমি পড়ছি। মানে ফুটবলে গোল দিলে যেরকম উড়ে গিয়ে পড়ে, মানে আমি তখন মনে হচ্ছে ওরকমই উড়ে উড়ে গিয়ে আমি পড়ছি। আমার বাবা আমাকে ধরতে গেছে, 3 তলা থেকে 1 তলায় পড়েছি আমি। বাবা ধরতে গেছে, বাবা সিঁড়ি দিয়ে পড়ে গেছে। মানে আমি তখন এত স্পিডে গড়াচ্ছি যে কেউ আমাকে ধরতে পারছে না। লাস্টে আমার এখনও মনে আছে, রিসেপশনের লোক রয়েছে, তারা এসে আমাকে ধরেছে, নিচের লোকেরা আমাকে ধরেছে। মানে আমি ভুল বকছি, মানে আমার জ্বর উঠে গেছে 104। অ্যাকচুয়াল ওষুধ রয়েছে মাল লাগেজে, সেটা রয়েছে লখনউয়ের ওই হোটেলে, হ্যাঁ। আমরা অন্য জায়গায় রয়েছি প্রায় কয়েক মাইল দূরে। এবার বাবার সাথে যে বন্ধুরা গেছে তারা ভয় পেয়ে গেছে আমাকে দেখে, কারণ একটা মানুষ ভুল কখন বকে। তাই তো স্বাভাবিক, মাথায় অতিরিক্ত চোট ইন্টারনাল, হ্যাঁ, কোনো হ্যামারেজ হয়ে গেছে হ্যাঁ, কিনা কি করে হ্যাঁ। বোঝা যাবে? সেই তারপরে মার ব্যাগে ঠাকুরের কৃপায় একটা ওষুধ ছিল, আর এমনই জায়গা ওখানে কোনো ডাক্তার নেই। মানে ওরাই নার্ভাস হয়ে গেছে হোটেলের লোকরা, বলছে এখানে তো ডাক্তার নেই, আপনাকে যেতে হবে অমুক জায়গায়, তাও আজকে ডাক্তার আপনি পাবেন কিনা ঠিক নেই। মানে সারা হোটেল তখন জানে যে একটা বাচ্চা পড়ে গেছে নিচে। মানে সবাই তখন কাঁদছে, বলতে মানে সবাই ভয় যে বাচ্চাটা বাঁচবেই কি বাঁচবে না। তারপরে যাই হোক ঠাকুরের কৃপায় নমনম করে ওই যে ওষুধটা আমাকে খাওয়ানো হয়েছিল, আমি তাতে মানে আমি নর্মাল একটু হয়েছিলাম, মানে চোখ মেলেছিলাম, নর্মাল কথাবার্তা বলছিলাম। সারাটা বাসে কোলেই মার মানে বাবার যে বন্ধু গেছিলেন তার ওয়াইফ বলল, ওকে আমার কোলে দাও, যাও গিয়ে তোমরা একটা মানে সূর্যাস্ত দেখবে আর কি, ওই মনে করে বেরিয়েছিল সবাই, বলে ওকে তুমি আমার কাছে দাও, আমি দেখো না, আমরা তো আবার ব্যাক করবো, আমাদেরকে তো ব্যাক করতে হবে। ওই কোলে কাকিমা আমাকে নিলেন, তখন মা গিয়ে মানে দেখতে গেছিল। সারাটা রাস্তা বলতে গেলে আমি কোলে, ওই কাকিমার কোলে। কাকিমার কোলে মার কোলে, এরকমভাবে কাটিয়েছি। তারপরে যখন বাড়িতে এসেছি আমার দিদা তো রেগে একদম, ওকে নিয়ে কোথাও তোদের যেতে হবে না, তোরা একটা সন্তান তোরা ঠিক মতন বড় করতে পারছিস না, তোদের এই অবস্থা। মানে আমার এখনও মনে আছে আমার দিদা যেভাবে রেগে মানে বলেছিল যে হ্যাঁ, একটা মেয়েকে একটা বাচ্চাকে তোরা ঠিক মতন ধরে রাখতে পারলি না, ও কী করে পড়লো কী করে, কই আমার সামনে তো কখনো পড়েনি। এইবার সেই মনে আছে যেটা ওই এক্সরে করাতে যে নিয়ে যায় আর কি, মাথার এক্সরে করাতে ওই ইয়েটার মধ্যে যখন ঢোকায় বডি, এমআরআই, হ্যাঁ আমার তো এমআরআই হয়েছে, বডি নিয়ে যাচ্ছে, আমি সেই শোবো না, ওই যে ওই গোলের ওটার মধ্যে ঢোকাচ্ছে, আমি ভয় পাচ্ছি, না 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 আমি যাব না, ও মনে হয় কিছু না কিছু হয়ে যাবে আমার, কোথায় ঢোকাচ্ছে, গুহর মধ্যে, ছোট তো তখন। আমার দিদা পাশে শুয়েছে, ও আচ্ছা। আমার এখনও মনে আছে দিদা পাশে শুয়েছে, শুয়ে মানে দিদাকে ছাড়া তো আমি যাবো না কোথাও। হ্যাঁ দিদা পাশে শুয়েছে, শুয়ে বলছে এই দেখ আমি শুয়েছি, দেখ আমার কিছু হচ্ছে না। দিদা নামলো, দেখ মানে দিদা তখন না এমন একটা ব্যাপার হয়েছিল, দুপুর হলে না আমি মানে একটা ঘুমের আমার থাকতো, হঠাৎ হঠাৎ আমি ঘুমিয়ে পড়তাম, মানে সারাক্ষণ মনে হচ্ছে আমি একটু ঘুমাই, ড্রাউজিনেস চলছে। হ্যাঁ সারাক্ষণ মনে হচ্ছে ঘুমাই। কোন ফাঁকে জানি আমার এক্সরেটা হয়েছে, মানে আমার উপর অন্তত 10 থেকে 15 বার ট্রাই করেছে, মানে যিনি আর কি করাতে চাইছেন, আমি কিছুতেই গুহাতে ঢুকবো না। তো যাই হোক, তোমার প্রচুর ঘটনাবহুল জীবন, এরকম আপস অ্যান্ড ডাউনস অনেকের লাইফে থাকে, বাট তোমাকে অনেকটা বেশি হয়তো ফেস করতে হয়েছে। তাই সবসময় বলবো পেরেন্টসদেরকে সন্তানদের প্রতি রেসপন্সিবল হতে হবে, অনেক বেশি সহমর্মিতা থাকতে হবে, সহানুভূতিশীল হতে হবে। তা না হলে শুধুমাত্র যদি ভাবি যে স্ট্রিক্ট হয়ে আর শাসন করেই বাচ্চা বড় করা যায়, তা কিন্তু কখনোই নয়। আর আগামী প্রজন্মের বাচ্চারা তো আরও অনেক অ্যাডভান্স, অনেক স্মার্ট, তাদের প্রতি তো আমাদেরকে আরও অনেক বেশি কনসার্ন থাকতে হবে, কারণ তাদেরকে যদি আমরা আগের মতন ওই বেতের বাড়ি মেরে ভাবি শাসন করব, সেটা তো একেবারেই হাতের বাইরে চলে যাবে সিচুয়েশন। সেই যুগটা এখন একদমই নেই। তো ছোট থেকে ওদেরকে যদি এটুকুনি আমরা ফিল করাতে পারি যে আমি আছি তোমার জন্য অলওয়েজ, এটা কিন্তু তাহলে মানুষটাকে এত ভারাক্রান্ত করে তোলে না। বেশ, তোমার জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা শুনলাম, থ্যাংক ইউ ফর শেয়ারিং, নিজের প্রাণ খুলে যে তুমি কথা বলে, হোপফুলি
কিছু দর্শক বন্ধুরাও শুনবে, সবার সাথে শেয়ার করে তোমার একটু হালকা লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই। যাই হোক, যেটুকুনিও অরাজকতা চলছে, যেটুকুনিও পরিস্থিতিটা খারাপ হয়েছে, আশা রাখি যে আগামী দিনে নিশ্চয়ই নিশ্চয়ই সেটাও ভালো হবে। সলিউশন হবে, আমরা আরো নিশ্চয়ই। ভালো একটা সুন্দর একটা পরিবেশের দিকে এগোবো। বেশ, এবার কিন্তু তোমার কাছ থেকে আমি একটা ভূতের গল্প শুনবো, হ্যাঁ, কারণ আমি নিজে পার্সোনালি গল্প শুনতেও ভীষণ ভালোবাসি, আর তোমাকে তো আমি ভূতের গল্প না বলে ছাড়ছি না, তো অবভিয়াসলি তোমার কাছ থেকে এবার একটা বেশ জমাটি ভূতের গল্প হোক। তাহলে কি শুনছি বলো। যে ঘটনাটা আজকে বলবো হরর, এটা আমি এক দাদার মুখে শুনেছি। দাদারা গেছিল হচ্ছে গিয়ে জব্বলপুরে, মানে একটা ট্যুর, এটা একটা লং ট্যুর ছিল। জব্বলপুর, গুজরাট, রাজস্থান, ওরা অনেক জায়গায় জিনিসটাকে কাভার করেছে। ওদের সাথে গেছিল অনেকেরা, তা প্রায় 30-35 জন, এতজন মিলে ওরা গেছে। বাড়ির লোক, বন্ধুবান্ধব, পাড়ার, এরকম করে করে আর কি অনেকেরাই গেছে। এবার ওরা যখন ফার্স্ট জব্বলপুরে পৌঁছালো, একটা ফরেস্টে ওদের একটা ক্যাম্পিংয়ের মতন হলো, মানে ফরেস্টে টেন্ট খাটিয়ে ওরা থাকবে। বাট দ্য থিং ইজ দ্যাট ওখানে নিশ্চয়ই জানবেন যে ও পাশেই কিন্তু আর্মি ব্যারাক রয়েছে। ওখানে কিন্তু হুট করে কেউ ঢুকে তুমি একটা ওখানে টেন্ট বানিয়ে তুমি থাকতে পারবে না, পারমিশন নিতে হবে ওদের ওখানে, হ্যাঁ। তো সেই পারমিশনটা নিয়ে টিয়ে সবই করেছে। এবার হোটেলও কিছু ঠিকঠাক করা ছিল, ওরা বলেছে না আমরা বনে থাকবো, বন ফায়ার, মানে এরকম টাইপের, মানে ফরেস্টের যে এনভায়রনমেন্টটা সেটা ওরা নেবে, ঠিক আছে। তা এই করে ওদের ওটা মনে হয় জবলপুরে পৌঁছিয়েছে সেকেন্ড দিন কি থার্ড দিন হবে। গেছে ওরা, আসবাবপত্র ওখানটা যা যা ছিল, খুব বেশি ওরা মানে কিছু কিছু জিনিস কি করেছে ওরা ওদের হোটেলেই রেখে এসেছিলো। ওই একটা দিন দুটো দিন, মানে যেগুলো জিনিস না নিলেই নয় সেইগুলো তুমি নিয়ে চলো, মানে সব রকম ব্যবস্থা করে পারমিশন নিয়েই ওরা ওখানটাতে গেছে। যাই হোক, যেদিনকে গেছে ভালো রান্না বান্না হচ্ছে, সব ইটি করছে ওখানেই, সব ওরা যেভাবে হোক করে টোরে নিয়ে ওখানেই ওরা করেছে। এবার আর্মিদের ওখান থেকে একটা কিছু ওদের বলে দিয়েছিল যে এখান থেকে এই অবধি, তার বাইরে কিন্তু যেতে পারবে না, মানে ওখানটা হচ্ছে আর্মি আছে, তো ওইখানটা ন্যাচারালি তুমি ছবি বা ভিডিওস এগুলো তোমরা কিছু করতে পারবে না। রুল দিয়েই দিয়েছিল যে এই পার্টটাতে এতটা আপনারা কিন্তু আসতে পারবেন না, ওখানটায় করছেন করুন। আর কোনো রকম ফায়ার টায়ার জানানোর হলে কিন্তু মানে এটা বুঝে শুনে, মানে ওদের পুরো বলে দিয়েছিল যে কোথায় কি করতে পারবেন। কারণ দেখুন, আমি যদি ফরেস্টে থাকি আমাকে তো রান্না তো ওখানেই করতে হবে, আমি নিশ্চয়ই হোটেল থেকে আমি আনাতে যাব না। তো ওইখানে সব কিছু করে বন্দোবস্ত করে ওখানেই হয়েছে। তা সন্ধ্যাবেলা ওরা ঠিক করলো আশপাশটা একটু দেখতে যাবে, মানে মানে 3-4টে দল হয়ে গেল ওদের, ঠিক আছে। তো একজন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। বলা হলো যে সন্ধ্যা নামার আগে, অন্তত গভীর অন্ধকার হওয়ার আগে কিন্তু সবাই চলে এসো, কারণ ন্যাচারালি কেউ তো আর রাস্তা জানে না, তোমরা কিন্তু চলে আসবে। আর এমন ব্যাপার হয়েছে ন্যাচারালি ওখানে কিন্তু টাওয়ার যায় না, ঠিক আছে। ওখানে এমন হয়েছে টাওয়ার কিন্তু থাকছিল না, হতে পারে ফরেস্টের মধ্যে হয়তো মেবি তার জন্য টাওয়ার নেই, হ্যাঁ। তো যে নিয়ে গেছে, মানে আমার দাদার কথা বলছি, ও যেই দলটার সাথে গেছে ওটা ঠিকঠাকই গেছে, ফিরে এসছে। বাদ বাকি যারা গেছে তাদের না দেখা যাচ্ছে 7টা বেজে গেছে তখন ওরা আসেনি। হ্যাঁ, এবার দাদা ফোন করছে, ন্যাচারালি দাদার কিন্তু ফোন লাগছে না। তো আরও যারা যারা আছে, পাশের পাড়ারই একজন ছিল, কারণ দাদা তো সবাইকে নিয়ে একবারে নিয়ে যেতে পারছে না, ভাগ হয়ে গেছিল ওদের মধ্যে। 4 জন ছিল কোঅর্ডিনেটর দাদাকে নিয়ে। তা দাদা একে ওকে তাকে ফোন করছে, ওদের কোঅর্ডিনেটর কাউকেই পাচ্ছে না। দাদা বলছে যে কি হলো তাহলে। এবার ওনাদেরকে বসিয়ে রেখে দাদা কি করেছে, একটু এগিয়ে গেছে। এবার যারা দাদার সাথে রয়েছে তারা বলছে দেখো বাবা তুমি আবার রাস্তা ভুলে যেও না। বলে না না, আমার রাস্তা ভুলের ব্যাপার নেই, কারণ আমি এখানে আগেও এসেছি। তা এবার ঝিঝি পোকার ডাক, মানে আমি যা মুখে শুনেছি, মানে ওরকম ঝিঝি পোকার ডাক বলতে গেলে তো এখন তো আমাদের কলকাতা শহরে শোনাই যায় না, মানে মনে হচ্ছে কি মানে কোথাও মিউজিক বাজাচ্ছে কানের পাশে, মানে এতটাই আওয়াজ। মানে ধরুন আপনি আমি কথা বলছি, আপনি আমি হয়তো সেভাবে কথাও বলতে পারবো না, মানে ওখানে ঝিঝি পোকার ডাকের মানে এতটাই আওয়াজ হচ্ছে, এতটাই মানে জোরে। তা নানান রকম ভেতরে বসে রয়েছে, ভাবছে, চিন্তা ভাবনা করছে। এরই মধ্যে যেই দুটো দল, মানে 4টে দল হয়েছিল তার মধ্যে 2টো দল এসছে। এসে একজন বলছে যে ওরে বাবা কী বিপদে পড়েছিলাম। তো এদের থেকে কেউ একজন দুজন করে বেরিয়েছে, তারা বলছে কি হয়েছে। বলে আরে আমরা তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আমাদেরকে বললো কি অমুক রাস্তা।
একটা বয়স্ক করে লোক আমাদেরকে বলছে অমুক রাস্তা দিয়ে যেতে, ওদিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু ওদিক দিয়ে দেখছি আরও আমরা জঙ্গলের মধ্যেই চলে যাচ্ছি। এরই মধ্যেই দাদাও এসছে। দাদা এসে দেখছে যে হ্যাঁ দাদার পিছন পিছন বাকি যারা ছিল তারাও এসছে। এবার হঠাৎ করে দেখছে সাডেনলি প্রত্যেক মানুষেরই কিছু না কিছু জিনিস মিসিং। আচ্ছা, কেউ কারোর ওয়ালেট পাচ্ছে না, কেউ কারোর ফোন পাচ্ছে না, কেউ কারোর জামা কাপড় রেখেছিল জামা কাপড় নেই, এগুলো গেল কোথায়? অনেকেরই। এবার যাদের ওয়ালেট নেই, যাদের ফোন নেই, তাদের তো মাথা গরম, তাদের তো তুঙ্গে পারদ, আমার ফোন কোথায়? এই সময় কি হয়েছে, একজন বয়স্ক মহিলা এসছে, মানে কোত্থেকে উনি এলেন এটা কিন্তু আমার দাদা জানে না। দাদা বলছে, হঠাৎ এসে বলছে, বাবা আমাকে একটু জল দেবে, একটু জল দাও না। মানে এমন সময় এসছে না, মানে ওনাকে দেখে না প্রায় 30-35 জন লোক ওনাকে দেখে না ঘাবড়ে গেছে। মানে মহিলা কোত্থেকে আসে, তারপরে সে বয়স্ক, হ্যাঁ মানে মোর দ্যান 68 ইয়ার্স হবে তার। পিছনে দেখলে একজন বয়স্ক লোক রয়েছে। আচ্ছা, ওনার সাথেই। কি ব্যাপার, মুখটা না দেখা যাচ্ছে না, মানে আবছা দেখা যাচ্ছে না, মানে ওনার ধরো আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে উনি, তো ওনার মুখটা একটু হলো গার্ড রয়েছে। হ্যাঁ, তা বলছে একটু জল দাও না, বড্ড জল পিপাসা পেয়েছে। দাদা বলছে এই দে ওনাকে জল দে, জল চাইছে। আপনারা কি রাস্তা ভুলে গেছেন? হ্যাঁ বাবা আমরা রাস্তা ভুলে গেছি, আমাদের কোথায় যেতে হবে, আমাদের লোককেও আমরা খুঁজে পাচ্ছি না। এবার দাদা বলছে কি করা যায়, বয়স্ক মানুষ। বলে আপনারা কোত্থেকে এসছেন? বলে আমরা অমুক জায়গা থেকে এসছি। এবার দাদা না, এই জায়গাটা দাদার একটু খটমটি লাগলো, এটা কোন জায়গা? দাদা আর এটা না করে যে যাদের রান্না বান্না যারা আছে সেই সব বন্দোবস্ত করতে লেগেছে। মানে অলরেডি তখন প্রায় 8টা 8:30 বাজে, ঠিক আছে। এবার এই সমস্যাটা যে হচ্ছিল, দাদা একবার ভেবেছিল আর্মিদের ওখানে গিয়ে হেল্প চাইবে, ঠিক আছে, মানে কাউকে খুঁজে পাচ্ছিল না যখন এই ব্যাপারটা হয়েছিল। তো দাদা এটা আশ্বস্ত হয়েছিল যে কিছু হলেও হেল্প আছে, মানে ইনকেস যদি কিছু প্রবলেম হয়। তা বলছে কি আপনাদের কি কোনো হেল্প লাগবে, তাহলে বলুন আমি। বলে না 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 আমাদের হেল্প লাগবে না, ওই ভোর সকালটা অবধি একটু আমাদেরকে থাকতে দাও, তারপরে আমরা নিজেরা রাস্তা খুঁজে নিই। বলে আপনার রাস্তা খুঁজে যাবেন কোথায়, আপনারা তো রাস্তা চেনেন না এখানকার, আপনাদের দলের লোক কোনো ফোন নাম্বার কিছু আছে? বলছে না আমাদের কাছে না ফোন নাম্বারও নেই, ফোন নেই। মানে সে কি আপনারা বেরিয়েছেন আপনাদের কাছে ফোন নেই? হ্যাঁ মানে এরকম, মানে এটা যদিও আজ থেকে 15 বছর হয়ে গেছে, তার আগের কথার ঘটনাটা। তো দাদা না অতটা চিন্তাভাবনা না করে বলছে দেখ দেখ খাবার টাবার কর, এই সবার জন্য চা কর, নে বয়স্ক ওনারা আছেন ওনাদেরকেও পারলে একটু চা দিয়ে দে, দেখ ওনারা যদি চাটা খায় বয়স্ক মানুষ বসতে দে। তো উনি একটা ওই টেন্টের মধ্যে ঢুকে উনি বসেছে, কিন্তু না ওদের হাবভাবগুলো দাদার খুব একটা ভালো লাগেনি। যেখানে বসেছে মানে লাইটটাকে জ্বালিয়েছে, এবার বয়স্ক ভদ্র বলছে কি এই লাইটটা না জ্বালিও না, আমার না খুব অসুবিধা হচ্ছে লাইটে। অন্ধকার জঙ্গলের মধ্যে লাইট জ্বালাবে না, হ্যাঁ বলে না আমার না লাইট লাগবে না। হ্যাঁ তখন এবার ব্যাপারটা কি হয়েছে, ওটা দাদারই টেন্ট ছিল, যেখানে মানে সবাই তো ভাগ ভাগ করেছিল, একটা টেন্টের মধ্যে কম করেও অন্তত মানে ওই 5-6 জন করে 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 রয়েছে, নইলে এত টেন্ট হবে কোথা থেকে, পসিবল নয় না। তো এবার দাদাদের সাথে যারা রয়েছে তারা বলছে বাইরে বেরিয়ে ঠিক আছে থাক না একটুখানি অ্যাডজাস্ট করে নেবো, কী আর আছে, ছেলেরা তো অ্যাডজাস্ট করতে পারে ঠিক আছে, কিন্তু তাহলেও সঙ্গে যে বয়স্ক ভদ্রমহিলা তার না হাব ভাবগুলো একটু অন্যরকম লাগতো। মানে উনি হয়তো এইভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন তোমার দিকেই তাকিয়ে আছে। ও বাবা, হ্যাঁ মানে দেখা যাচ্ছে উনি হাজব্যান্ড আর ওয়াইফ কথোপকথন করছে, কিন্তু তোমার ফিলটা আসছে যেন আমার দিকে তাকিয়ে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার দাদা এটাই করছে। এবার যারা কি ব্যাপারটা না, হ্যাঁ এবার একদম অনেকের এর মধ্যে মাথা গরম হয়ে গেছে, ওয়ালেট পাচ্ছি না, ফোন পাচ্ছি না, এবার অন্ধকারের মধ্যে কোথায় খুঁজবে, সে টর্চ নিয়ে এদিকে খুঁজছে ওদিকে খুঁজছে সেদিকে খুঁজছে, পাচ্ছে না, ফোন করছে, অর্ধেক জনের লোকের টাওয়ার নেই, মানে ফোন দেখাচ্ছে টাওয়ার আছে, যখন ফোন করতে যাচ্ছে বলছে নো টাওয়ার নো সার্ভিস, মানে এরকম ব্যাপারটা হচ্ছে, মানে এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, অদ্ভুত ব্যাপার। দাদা বলছে দাঁড়াও এখান থেকে নেবার তো কেউ নেই,
সকালটা অবধি দেখো, কোথাও পাতা তাতার আড়ালে হয়তো পড়ে আছে, তুমি এখন খুঁজে পাচ্ছ না। সকালটা অবধি ওয়েট করে যাও, ভোরটা অবধি ওয়েট করে যাও। ভোর অবধি ওয়েট করলে কী করে চলবে? আমার তো বাড়িতে ফোন করতে হবে, মানে যা হয়, ফোন পাচ্ছে না মানে তার তো নেহাদি তার একটা ঘুম, অস্থিরতা অস্থিরতা। এবার এই করে করে তখন দেখছে দাদা গিয়ে জিজ্ঞাসা করেছে, আপনারা কিছু খাবেন? তো বয়স্ক ভদ্রমহিলা বলছে, না আমরা কিছু খাবো না, আমরা কিছু খাবো না, এরকম করছে। আর ওই যে বয়স্ক ভদ্রলোক, তার না কথাবার্তাগুলো কীরকম জড়ানো, মানে সে যে কোন ভাষায় কথা বলছে বোঝা দেয়, ঠিক আছে? এবার যখন খাবার দিয়েছে, চা দিয়েছে, চাটা দিয়েছে, রেখেছে, এবার উইদিন আ মিনিটে মানে দাদা গেছে আর এসছে, দেখে তাদের চায়ের কাপ ফাঁকা, আচ্ছা, কাপে চা নেই। বলছি, কি মাসিমা আপনার এত তাড়াতাড়ি চা খাওয়া? হ্যাঁ, আমি একটু গরম গরমই চা খাই। গরম গরম মানে এরকম গরম গরম? মানে চা দিয়েছে গরম, ফুটন্ত গরম বলতে গেলে, মানে সেটা একটু কমতে পারে, কমতে পারে, কিন্তু পুরো হয়ে শেষ। যাবে। দু একটা সিপ হয়তো নিতে হ্যাঁ। পারে। এবার দাদার না অনেকক্ষণ ধরেই এই ব্যাপারগুলো হচ্ছে। এবার ন্যাচারালি রাত হয়ে গেছে, যে যার মতন খেয়ে শুয়ে পড়ছে। এবার ওনাদেরকে একটা জায়গায়, টেন্টেই একটা কর্নারে ওনাদেরকে জায়গা করে দিয়েছে। এবার দাদা কি করবে? এবার শীত কিন্তু সেই টাইমটাতে দাদা কি করেছে, কোনাতে কোনো রকম একটা কম্বল টম্বল পেতে ওর মধ্যেই শুয়ে টুয়ে, মানে চাপা টাপা দিয়ে শুয়ে পড়েছে। কেউ আর কথা বাড়ায়নি। এবার হঠাৎ দেখা যাচ্ছে পাশ থেকে মনে হচ্ছে কেউ মানে কথা বলছে, তুমি আগে যাবে না আমি আগে যাব, তুমি আগে যাবে না আমি আগে যাব, শুনতে পাচ্ছে। এবার দাদা কিন্তু চোখটা মেলছে না। হ্যাঁ, আরে একজন তো গেলেই হয়, তুমি করলেও যা আমি করলেও তা। মানে এটা দাদা সেন্স করছে, কি বাইরের কোনো লোক আসলো, কিছু করতে চাইছে, চোর ছাচর না তো, না চোর এখানে আসতে পারবে না, তাহলে এটা কারা? হঠাৎ শুনছে খিলখিল খিলখিল করে একটা হাসি, বাবারে, মানে আকস্মিক একটা হাসি, মানে ওরকম হাসিতে না, মানে টেন্টে যারা ছিল গভীর ঘুম সবাই এক লাফে উঠে পড়েছে। পাশ ফিরেই দেখছে ওই মানে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, যে তারা দুজনের মধ্যে দুজনেই নেই। তো কী হলো, এরা গেলেন কোথায়? দেখছে চটিটা রাখা, কিন্তু মানুষগুলো নেই। এবার পাশে যে বন্ধু আছে বলে, এই ছাড় তো, দেখ গিয়ে হয়তো বাথরুম টাথরুমে গেছে, রাখ আমি শুয়ে পড়ছি, আমার জ্বালাস না তো। ওরই হচ্ছে ফোন পাচ্ছে না খুঁজে, ওর হচ্ছে ওই চিন্তা ছিল, ফোন নেই। আচ্ছা, হ্যাঁ, রাখ তো, আমাকে জ্বালাস না বলে শুয়ে পড়েছে। এবার কেউই ওই খুলে টেন্টের জিপ খোলা, দেখছি কি জিপটাও খোলা। এবার কাউকে তো উঠতে হবে, মানে পুরো হাওয়া, ঠান্ডা হাওয়া পুরো মানে ওদেরকে গ্রাস করে নেবে, এরকম অবস্থা। তো কোনো রকমে জিপ টিপ লাগিয়ে দিয়ে টেন্টে আবার জেকের মধ্যে শুয়ে পড়েছে। কটা হবে রাত তখন, 2টো কি 2:30? এইভাবে মারলো আমাদেরকে, এইভাবে মেরে ফেললো, এইভাবে মেরে ফেললো আমাদের, কি এটা নিয়তি ছিল? মানে এইরকম দুঃখ কষ্ট ফুপিয়ে ফুপিয়ে বলছে। এবার দাদা না এরকম 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 করছে হাতটাকে, মানে কি শুনছে। মানে দাদা যখন আমাকে বলছে, মানে দিনের বেলা ঘটনাটা বলছে, আমার তখনই গায়ের লোম খাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, বলে বিশ্বাস করবে না, মানে এরকম এরকম ব্যাপার। কেন গো কেন? দেখছে মহিলা কাঁদছে, একটা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। দাদা না আর থাকতে না পারে, কে বাইরে, কে এ করে গেছে। এবারে কে কে শব্দ শুনেছে পাশে পাশে যারা, তারাও না উঠে পড়েছে। তারা বলছে, এই কে রে? তখন তো একবার টেন্টের বাইরে বলছে, একজন বলছে আমি দূর থেকে আওয়াজ পেয়েছি, বলছে বাঁচাও। সে আবার টেন্ট খুলে বেরিয়েছে। সেদিনকে আর যারা উঠে পড়েছিল তাদের আর ঘুম হয়নি। অলরেডি দেখছে ভোরের আকাশ ফুটে উঠেছে, মানে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ভদ্রলোক ভদ্রমহিলা কিন্তু নেই, জুতো ওখানেই পড়ে আছে। এবার দাদা বলছে, বলে ওনাদেরকে দেখেছো নাকি? বলে না, আমি তো ওনার রাতের বেলা তুমি কথা বলছিলে ঠিকই, আমি কিন্তু ওনাদের কারুর মুখই আমি স্পষ্ট দেখতে পাইনি,
আদৌটা কি ফিগার তাও আমি মানে ফিগার আউট করে উঠতে পারিনি। মানে কেউ কেউ ওনার তো পিছনটা দেখেছে, মুখটা দেখেনি, ঠিক আছে। এবার বলছে ছাড়ো, সকাল হয়ে গেছে, যে যার মতন চলো আমরা আমাদের যেখানে ঘুরতে যাওয়ার আশপাশটা আমরা ঘুরে আসি। তো সামনে থেকে ওরা বিয়ে জঙ্গল বাহার করতে বেরিয়েছে দিনের বেলা। বলছে দিনের বেলা সৌন্দর্য দেখো আলাদা, রাত্রিবেলা সৌন্দর্য আলাদা, দিনের বেলা সৌন্দর্য আলাদা। এবার ওদের কথা ছিল জিপ সাফারি করবে। জিপের ন্যাচারালি বলা টলা ছিল যে অমুক টাইমে কিন্তু জিপ আসবে, তোমরা তোমাদের মতন তৈরি হয়ে নিও। এবার যাই হোক, সকালবেলা রেডি টেডি হয়ে ওরা জিপে উঠেছে। জিপে যে উঠেছে মানে এরকম একটা ব্যাপার, মানে যেটা কখনো হয়নি। দাদা বলছে বলে ওইখানে নাকি ওই আর্মিদের থাকে না যে মিসাইল যে ছাড়ে, লম্বা যে মিসাইল যাচ্ছে, মানে কোথা থেকে এটা কেউ জানে না, মিসাইলটা খুলে ওদের জিপের সামনে এসে পড়েছে। মানে আট্টলে জিপের সাথে ধাক্কা লেগে জিপ কিন্তু উল্টে যেত। আচ্ছা, বলে এটা আসলো কোথা থেকে? মিসাইল? হ্যাঁ, খুলে বেরিয়ে এসছে, মানে এরকম একটা ব্যাপার। দাদা বলছে যে এইটা আসলো কোথা থেকে, মানে ওটার এখন কোনো কাজ নেই, মানে ওটা পুরনো মানে যে গাড়িটা থেকে বেরিয়েছিস গাড়িটা ওদের জং টং ধরা, বনের মধ্যেই ওটা রাখা ছিল। এবার যারা জিপ সাফারি মানে জিপের ওখানকার যারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, তারা তো জানে এখানে আছে, তারা বলছে এটা তো হওয়ার না, মানে এটা একটা ভয়ানক ব্যাপার কিন্তু, ঠিক আছে। যাই হোক, তো ওটাকে কোন রকমে সরিয়ে টরিয়ে ওরা গেছে, কিন্তু সমস্যা হলো ওটা খুলে বেরিয়ে আসলো কি করে? এটা তো ওইভাবে তো খুলে বেরোয় না, এটা তো একটা প্রসেস আছে। তো দাদার না কিছুতেই মানে এক তো আগের দিন রাতের বেলার থেকে একজন ওয়ালেট পাচ্ছে না, মোবাইল পাচ্ছে না, ইরিটেট হয়ে রয়েছে। তার মধ্যে আবার বয়স্ক যে ভদ্রলোক মনে তারা কোথায় উধাও হয়ে গেল সেটাও বোঝা যাচ্ছে না। তাহলে কিছু তার মধ্যে আবার গাড়ির সামনে এরকম একটা ব্যাপার হলো, যার ঠোলে অ্যাক্সিডেন্ট হয়ে ওদের গাড়িটাই ওরা সবাই পড়তো, 10-12 জন যে রয়েছে জিপটার মধ্যে সবাই মরতো, পাশেই খাচ্ছিল। তো যাই হোক, কোনো রকমে ওটাকে অতিক্রম করে এগিয়েছে। ঘুরে টুরে যখন এসছে, উমা দেখছে সেই বয়স্ক মহিলার ভদ্রমহিলা পাশে ওই বয়স্ক ভদ্রলোক সামনে বসে রয়েছে, ঠিক ওদের টেন্টটার সামনে। সবাই মানে বেশিরভাগই সবাই মানে যে যার নিজের মানে খুব টায়ার্ড হয়েছে, যে যার ইয়ের মধ্যে ঢুকে গেছে টেন্টের মধ্যে। কেউ কেউ যারা দেখেছে তারা বলছে আরে ওই তো উনি না ছিল আগের দিন তুমি কথা বলছিলে। তো দাদারা এগিয়ে গেছে, দেখি বলছে কী ব্যাপার আপনারা মাঝরাত্রি থেকে কোথাও উধাও হয়ে গেলেন? তখন ওরা বলছে না বাবা, আমাদের না শরীরটা খারাপ লাগছিল, আমরা ওর মধ্যে থাকতে পারছিলাম না, তুমি যে ওই লাইটটা ধরিয়ে রেখেছিলে ওতে আমাদের রাতে ঘুম আসছিল না। আর বেসিক্যালি ওদের যে কথোপকথনটা হচ্ছিল দাদাদের, সেটা কিন্তু ওই 5 জনের সাথেই হচ্ছিল। রেস্ট অফ দ্য পিপল কিন্তু খুব একটা মানে ডোন্ট কেয়ার না, ওদের সাথে ওদের সামনেও আসতো না নাকি, এটা আমি শুনলাম। এমনভাবে কমিউনিকেটটা হচ্ছে যে ওদের সাথেই কমিউনিকেটটা হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, দাদা বলছে যে আমি এটা বোঝাতে পারছি না যে আরও যে আমাদের দলের লোকেরা রয়েছে তাদের সাথে ওনার কমিউনিকেট কিন্তু একবারও হয়নি। এটা দাদা আমাকে লাস্টে বলল যখন পুরো জিনিসটা সামনে আসলো রাত্রিবেলা। তখন বলছে দাদা বলছে কি আপনারা জাননি, আপনারা কোথায় ছিলেন তাহলে? বলে না আমরা না খুঁজতে বেরিয়েছিলাম, আমরা কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছি না, আমাদের যাদের লোক তাদের কাউকেই আমি খুঁজে পাচ্ছি না। দাদা বলছে তাহলে বলুন, এখানে সামনেই আর্মি ব্যারাক আছে, আমি খবর দিই। বলে না ওরা আমাদের কোনো কিছু করতে পারবে না, ওরা আমাদের কিছু করতে পারবে না। ওরা তোমাদের কিছু করতে পারবে না মানে? তারা আপনারা কী চাইছেন? বলে বাবা তোমরা তো যাবে, আমাদেরকে নিয়ে যাবে একটু সাথে। তো দাদা বলছে আপনাকে আমি কোথা থেকে নিয়ে যাব? আপনাদের ট্রেনের টিকিট ভাড়া এগুলো সবই তো আমাদের করা, আমাদের তো রিজার্ভ, আমরা এখান থেকে যাব গুজরাট রাজস্থান, আমাদের অনেক বড় ট্যুর। আপনি বলুন আপনার বাড়ি কোথায়, সঠিক কোথায়, বরঞ্চ আপনার বাড়ির লোককে খবর দিই। তখন উনি বলছে বাড়ির লোককে খবর দিলে হবে না, বাড়ির লোক কিছু করতে পারবে না। বাড়ির লোক কিছু করতে পারবে না? এখানে আপনি বলছেন আর্মি ব্যারাকে যারা আছে তাদেরকে খবর না দিতে, তাহলে আপনি কি চাইছেন? না বাবা তুমি তোমার ছেলের মতন,
তোমাকে দেখে না আমার ছেলের কথা মনে পড়ছে। ছেলের কথা? কেন, আপনার ছেলের কি হয়েছে? এইটা যে বলল, হুট করে পিছন দিকে দিয়ে দাগ দিয়েছে, এই রনিদা একটু আসো তো এখানে, মানে খাবারের বন্দোবস্ত তখন করছে। বলছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এতক্ষণ কিন্তু রনিদার সাথেই কথা হচ্ছে। আচ্ছা আপনারা নেই, ভ্যানিশ। গেল কোথায়? এখানেই তো দাদা গিয়ে টেন্ট, না টেন্ট তো লাগানো, টেন্টে কেউ নেই। এর মানে মাঝে মাঝে যাচ্ছে কোথায়? তো এইগুলো দাদা না অতটা নজর দেয়নি, দাদা চলে গেছে খাবারের দিকে। তো বলছে হ্যাঁ দেখ ভালো করে করে নে। এরই মধ্যে দাদারই যে বন্ধু, যে ফোন খুঁজে পাচ্ছিল না, সে ফোনটা পেয়েছে। তাও কি, যেখানে ফোন রাখা ছিল তার থেকে মানে কম করেও অনেকটা দূর, মানে সেখানে দাদা কিন্তু যায়নি। ফোনটা পেয়েছে একটা গাছেরই গোড়ার থেকে। সে বলছে আমি তো এখানটাতে আসিনি, আমার ফোনটা এখানে চলে আসলো কি করে। ওয়ালেটে গেছে, ওয়ালেটটা পেয়েছে, আরেকজন ওয়ালেট খুঁজে পাচ্ছিল না, সে হচ্ছে ওদের সাথে যে বেড়াতে গেছে তাদের মধ্যে নিয়ে একজন ওয়ালেট পাচ্ছিল না। সে দেখছে তার ওয়ালেটের মধ্যে টাকা সবই আছে, কিন্তু ব্যাগটা না উপর থেকে মনে হচ্ছে কেউ খামচি মেরেছে। দাদা বলছে দেখো কোনো বন্য প্রাণী টাণী হাতে হয়তো পড়েছে। তখন দাদা বললো না এখানে কোনো বন্য প্রাণী নেই। দাদা এটাও বললো না, তারা তো আমাকে ওখান থেকে অ্যালার্ট করে দিত যেখানে রাত্রেবেলা থাকা যাবে না, সেরকম জায়গায় থাকো, অ্যালার্ট তো করেনি। এই করে করে না দাদার মাথায় অনেক কথা চলছে যে কি হচ্ছে ব্যাপারটা। ঠিক সন্ধ্যা হয়েছে, ঠিক টেন্টের মধ্যে ওই বয়স্ক ভদ্রমহিলা হাজির। বলছি যে আপনারা হঠাৎ হঠাৎ কোথায় চলে যাচ্ছেন? বলে না আসলে আমাদের তো এখানে অনেক কিছু জিনিসের সাথে স্মৃতি জড়িয়ে আছে, তাই একটু স্মৃতি জড়িয়ে আছে, এখানে আপনারা এসছেন নাকি? তখন ওই যে বয়স্ক ভদ্রলোক তার মানে এমন একটা অট্টহাসি দিয়েছে না, দাদার না বুকের ভিতরটা কেঁপে উঠেছে। এবার দাদার যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা একটু এদিকে ওদিকে বনফায়ার কি করে একটু মানে যা হয় ছেলেদের মধ্যে একটু ড্রিঙ্ক ওসব, যেহেতু অন্য আরও যারা রয়েছে তাদের সামনে তো করবে, তাদের সাথে বাচ্চা কাচ্চারাও ছিল, তো সেটা তো তাদের সামনে করবে না বলে দাদার বন্ধুরা একটু অন্যদিকে চলে গেছিলো। এবার ওখান থেকে বলছে, মানে দাদাকে বলছে যে কী রে তুই এরকম পাগলের মতন হাসছিস কেন একা একা? বলছি আমি কোথায় একা হাসছি, তুই দেখতে পাচ্ছিস না আমার সাথে কে রয়েছে? কে রয়েছে কই? এবার ওরা অনেকটাই দূরে। দাদা বলছে আয় তাহলে এসে দেখে যা। ও আমি এখন যাচ্ছি না, তোরা বল তুই কার সাথে কী কথা বল। ওরা ওদের মধ্যে খুব মানে মজে রয়েছে, ঠিক আছে, গল্প গুজব করছে, এইটাই করছে। দাদা বলছে শুনুন না, আপনাদের দুদিন হলো আপনারা এখানে আছেন, খাবার অফার করলে খাবারও আপনারা খাচ্ছেন না, আপনারা বেঁচে আছেন কি করে? চা দিলাম সেটাও কীরকম একটা ব্যাপার হয়ে গেল, আপনারা কি খাবেন? আপনাদের তো খিদে তো পেয়েছে। না আমাদের কি আর সেই খাওয়ার সময় আছে বাবা, হ্যাঁ বলছে খাওয়ার সময় নেই মানে? না তাহলে আপনারা কি করতে চাইছেন? কেন আপনাদেরকে দুদিন ধরে আমি স্টাডি করছি, আপনাদেরকে মানে কীরকম একটা মানে আপনারা আচ্ছা মানছি আপনারা পথ রাস্তা হারিয়ে গেছেন, কিন্তু আপনারা তো কোনো হেল্পও নিতে চাইছেন না। আপনারা হেল্প কেন নিতে চাইছেন না? না বাবা হেল্প নিয়ে কী হবে, তুমি আমাদের হেল্প কোনো করতে পারবে না, আমাদেরকে এখানেই থেকে যেতে হবে চিরজীবন। না না চিরজীবন কেন থাকবেন? আপনাদের আমি নিয়ে যাবো, সেরকম আমাদের এখানে আছে তো ওরাই বন্দোবস্ত করে দেবে। বন্দোবস্ত করবে সেই বেঁচে থাকতে বন্দোবস্ত করলে তাহলে হতো, বেঁচে থাকতে বন্দোবস্ত করলে হতো মানে? এই যে কথাটা বলেছে হুট করে না একজন ডাক দিয়েছে, রনি দেখো দেখো তো এই জিনিসটা এটা কেমন হবে, আমরা কি কালকে অমুক জায়গায় ঘুরতে যাব? হ্যাঁ আসছি 1 মিনিট বলে দাদা উঠে গেছে। ব্যাগ যখন করেছে ওনারা কিন্তু নেই। দাদা না এটা মাথার মধ্যে দাদা ঘুরছে কি বলল। এবার তখন উনি বলছে বেঁচে থাকতে সাহায্য করলে ভালো হতো মানে কি? এই কথাটা না দাদার ভীষণ কানে লেগেছে কথাটা। না ওনাকে আমার এটা বার করতেই লাগবে,
ঠিক আছে, রাত্রিবেলা তখন সবাই শুয়ে পড়েছে, দাদা না বাইরে গিয়ে সিগারেট খাচ্ছিল। এবার আর্মির ওখান থেকে বলে দিয়েছিল আপনারা যেখানে সেখানে সিগারেট ফেলবেন না, কেন এইটুকু থেকে অনেক হতে পারে, হুম হুম হুম। আপনার যেখানে সেখানে। তো দাদা কি করেছে, একটা ওই মাগের মতন ছিল, ওর মধ্যে ইটা করতো। হঠাৎ দেখছে কি পিছন দিক দিয়ে একটা ঠান্ডা হাওয়া, মানে ওটা মানে মনে হয় না পিছন থেকে কেউ বরফ ঘষে দিলে, শীতকাল তার মধ্যে তো আপনি ভাবুন আপনার হাতের মধ্যে কেউ বরফ ঘষছে, এটা যে শিহরণ জাগে। দাদা না এরকম ঘুরে তাকিয়েছে, ঘুরে যে তাকিয়েছে দেখছে ওই ভদ্রলোক, মানে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে। আবার হ্যাঁ, ওরে বাবারে। এবার না দাদার গেছে মাথা গরম হয়ে। দাদা রীতিমতন বলছে আপনারা কি চাইছেন, আপনারা আমার সাথে কথোপকথন করছেন, ঠিক আছে, আমি যখন আপনাদেরকে বলছি কোনো সাহায্য নিতে বলছি, আপনি নিতে চাইছেন না, কি চাইছেন, ঘুরে ফিরে তো সেইখানেই আসছেন আপনি। তখন না বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা সে যে হাসি হেসেছে দুজনেই, বাবা, ওরকম একটা ডেন্স ফরেস্টে আমি জাস্ট ইম্যাজিন করছি সিনটা। হ্যাঁ, একজন একা দাঁড়িয়ে আছে আর ওইরকম এক ভদ্রলোক আর ভদ্রমহিলা বয়স্ক। যারা অযাচিতভাবে এইভাবে মাঝে মাঝে উদয় হচ্ছে আবার ভ্যানিশ হচ্ছে, হ্যাঁ। এমনিতেই তাদেরকে দেখলে ভয় লাগছে, ওরকম সামনে এসে বিকট অট্টহাসি হাসলে মানে সেই মোমেন্টটা জাস্ট একবার যদি ভেতরে কেউ ভাবে তাহলেই বুকটা কেঁপে উঠবে। মানে ওই যে হাসলো, ওই হাসিটা শুনে না দাদার কি মনে হয়েছে, দাদা বলছে আপনারা চলে যান এখান থেকে, আমরা কোনো সাহায্য করতে পারবো না বলে দাদা কি করেছে, টেন্টের মধ্যে ঢুকে গেছে। তখন কিন্তু মানে সবাই কিন্তু ঘুমিয়ে রয়েছে, যারা দাদার বন্ধুরা তারা কিন্তু এটা শুনতে পায়নি। এবার পাশ থেকে দাদাটা স্পষ্ট শুনছে, বলছে ভয় পেয়েছে, আমাদেরকে ভয় পেয়েছে, দেখেছো, আজকে যদি জীবিত থাকতাম তাহলে কিন্তু এটা আমাদের দেখতে হতো না। দাদা না শুনছে, দাদা বলছে কি বলছে, ওই ঠান্ডা, চরম ঠান্ডা, তার মধ্যে দাদা কি করেছে, জ্যাকেট খুলে ফেলেছে, উপর টুপি খুলে ফেলেছে। বলছি এটা আমি কি শুনছি, বলো আজকে যদি আমরা বেঁচে থাকতাম আমাদের কি কেউ বলতে পারতো চলে যাও এখান থেকে? আমরা যদি সঠিক মুহূর্তে যদি আমরা সাহায্য পেতাম আজকে, তাহলে আমরা বেঁচে থাকতাম। দাদা না মানে তখন মনে মনে ভাবছে, আমি তাঁবুত ভিতরে রয়েছে, টেন্টের ভিতরে, মনে হচ্ছে কি কেউ ডান দিক থেকে কেউ বাঁ দিক থেকে দাদার গলাটাকে কেউ চেপে ধরবে। দাদা না মানে সামনে শুয়ে আছে, এক হাতও জায়গা না, তাকে যে ডাকবে সেটা দাদা ডাকতে পারছে না। দাদা মনে করছে দাদার হাত ফাতগুলো মনে যেন পাথর হয়ে গেছে, নড়তে পারছে না দাদা। এইটা মনে করতে করতে মানে কি হয়েছে সেদিনকে, দাদা না রাত্রিবেলা ঘুমাতেই পারেনি। সকাল যখন হয়েছে মানে কি বলবো, কিছু দূর গেছে, মানে কিছু দূরও না, মানে সব মানে বলতে গেলে দাদা রাত্রিবেলা ঘুমায়নি। দূর থেকে দেখছে ওই বয়স্ক লোক এইভাবে হাত নাড়ছে, মানে জঙ্গলের এপার থেকে ওপার, মাঝখান থেকে একটা ঝর্ণার মতন চলে গেছে, জল স্রোত, জল বইছে, ওপার থেকে এভাবে হাত নাড়ছে। আর দাদা না, আর তখন দেখেছে ভদ্রলোকের না হাতের মাংস বলতে কিছু নেই, মনে হচ্ছে একটা কঙ্কাল হাত নাড়ছে এইভাবে। ভোরবেলা, ভোর তখন 4টা 4:30 হবে। ওই দেখে না দাদা ওইখান থেকে দিয়ে ছুট, সবাইকে জাগিয়েছে, এই ওঠো 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 ওঠো, মানে দাদা তখন বলছে এখান থেকে বেরোতে হবে, শিগগিরই ওঠো, মানে 3 দিন ছিল, 2 দিন এইভাবেই কেটেছে, শিগগিরই ওঠো, চলো সবাই ওঠো। আমি বলছি আরে আরে রনি কি হয়েছে, ওঠো, কি হয়েছে, না ওঠো। এবার দাদা গেছে আর্মি ব্যারাকের ওখানে, ওইভাবে তো ঢুকতে পারবে না, বাইরে যারা থাকেন আর কি গেটে। দাদা না থাকতে না পেরে ওখানে গিয়ে চেঁচাতে আরম্ভ করেছে, হেল্প হেল্প। কি হয়েছে ব্যাপার,
বলছে না আমি এরকম দেখেছি, এই ব্যাপার। মানে দাদা বলতেও পারছে না, মানে ওই ঠান্ডার মধ্যে দাদা একটা স্যান্ডো গেঞ্জি পরা, বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। বলছে ক্যা বাত হে, ওখানে কেউ জওয়ান জিজ্ঞাসা করছে ক্যা বাত হে, ক্যা প্রবলেম হে। দাদা পুরো জিনিসটা পুরো বলেছে। বলছে ও আচ্ছা তো আপ লোগো কো ভি দিখাই দিয়া হ্যাঁ। তখন দাদা বলছে आप लोगों को ना मुझे ही दिखाई दिया, मेरे साथ ही बात हुआ है। बोले वो तो कब का मर चुके हैं, मार दिया गया था उनको। ওনার বাড়ি অ্যাকচুয়ালি ওইখানেই, ওই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলাকে ওই জঙ্গলেই ফেলে দিয়ে গেছিল ওনারই ছেলে। বাবা। এবং একটাই ছেলে ছিল, যা হয় আর কি, বিষয় সম্পত্তির লোভ। হ্যাঁ, মানে তার নামে সব কিছু এখনই তখনই করে দিতে হবে, মানে গাড়ি বললে গাড়ি, বাড়ি বললে বাড়ি, এটাই চাই। শুনলেও ভয় লাগে, কি নৃশংস। মানে খুব বাজেভাবে মেরেছে। ঘুমের ওষুধ দিয়েছিল, ঘুমের ওষুধ দিয়ে তারপরে ওর মাকে শ্বাসরোধ করে, ওখানে ঘুমের ওষুধের তো একটা রেস্ট থাকে, সেটা কেটে কেটে তো জেগে যাবে, জাগতে যাতে না পারে গলার মধ্যে ফাঁস দিয়ে, তার মধ্যে ওর বাবাকে সে তো মানে 10 থেকে 15 বার ছুরি দিয়েছে, বডি ওইখানেই নাকি ফেলে দিয়েছিল। এই নিয়ে যখন দাদা শুনেছে, দাদা বলছে এখানে 1 সেকেন্ড থাকবো না। তখন এবার ওটা কি হয়েছে, মাঝখানে আবার এই জিনিসটা ছিল না, এই ঘটনাটা কিন্তু ঘটেছে তারও অনেক আগে। দাদার আজকে বেড়াতে গেছে তা অনেক বছর আগে। এরকম কিন্তু কাহিনী মানে যারা যারা দেখেছে শুরুতে দেখেছে, মানে এতটা কাছাকাছি এতটা ডিপ সেটা কেউ অনুভব করেনি, করেছে হচ্ছে গিয়ে দাদা। যখন গাড়ি মানে ওরা যে হেঁটে বেরিয়ে আসছে, মানে শিগগিরই বেরো, মানে কাউকে বলেনি দাদা যে এরকম এরকম ব্যাপার, তাহলে সবাই তো ভয় পাবে, মানে চলো এখান থেকে বেরোতে হবে, কারণ আছে ওখান থেকে বারণ করে দিয়েছে, থাকা যাবে না, চলো। দাদা ফিল করছে মনে হয় যেন দাদাদেরকে কেউ ফলো করছে, মনে হচ্ছে কেউ বলছে যাস না যাস না। যখন বেরিয়ে আসছে ফরেস্টের ইয়ে থেকে বেরিয়ে এসে যখন প্রপার ইয়েতে আসে, দাদা এটা চিন্তা করলো, মানে ঘুরে না দাদা মানে এইভাবে নমস্কার দিয়েছে, মানে এটা দাদার লাইফে প্রথম, মানে এরকম একটা জিনিস দাদা মানে কিছুতেই, দাদা বলছে আমি মনে স্বপ্ন দেখছি, এরকম যে হয় এটা যে বাস্তব, কারণ দাদাই একমাত্র ফিল করেছে। দাদার আশেপাশে যারা লোক যাদেরকে যখন জিজ্ঞাসা করছে, মানে দাদার যে বন্ধুরা রয়েছে তারা বলছে আমরা কোনো দেখিই নি, আমি এটা দেখেছি তুই কারোর সাথে বকবক করছিস, আমি ভেবেছি তুই ফোনে কথা বলছিস, তুই যে কারোর সাথে কথা বলছিস সেটা কিন্তু আমরা দেখিনি, একবারই দেখেছিলাম প্রথমবার, তুই বললি বেট করে দিতে, মানে এটা ধরেই দিচ্ছে ভুলটা, মানে এই যে ওনারা যে শুয়েছেন বন্ধুরা ভাবছে কার জন্য বেট করতে বলছে, মানে আমরা তো শোবো আর কে আছে, ওই যে চাটাগুলো দেওয়া সেটা কিন্তু দাদাই দিয়েছে, মানে এরকম একটা ব্যাপার, মানে তারা না ফিগার আউট করতে পারছে না, মানে একজনেরা দেখেছিল যে বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক এসে কথা বলছে, তারা বলছে দেখ আমরা কিন্তু অতটা স্পষ্টভাবে দেখিনি যেভাবে তুই দেখেছিস, কারণ ওরা কিছুটা হলেও দূরে ছিল আর যে যার নিজের কাজের মধ্যে ব্যস্ত ছিল, প্রাথমিকভাবে ওই একটু আধটু হলেও, বাট পরে পুরো কমিউনিকেটও করেছে তোমার দাদা। হ্যাঁ, আর তাছাড়া একদম মানে সরাসরি প্রত্যক্ষ করা, তাদেরকে এক্সপিরিয়েন্স করা, সবটাই শুধু দাদার সাথেই হয়েছে। তারা বলছে আমরা তো ওই প্রথমেই যে এক ঝলকে কিন্তু সেরকমও কিছু দেখিনি, এবার এটাও বুঝতে পারেনি যে প্রথম দাদারা ভেবেছিল, মানে দাদার বন্ধুরা তারা ভেবেছিল মানে ওদেরই দলের লোক, কিন্তু পরে মনে করলো না এত বয়স্ক তো আমাদের দলে কেউ আসেনি, এটা একজন দুজন নোটিস করেছিল, তখন দাদা বলেছে যে এই ব্যাপার হচ্ছে, তখন দাদার বন্ধু একজন দুজন বলল যে তুই যে কথা বলতিস কার সাথে কথা বলছিস, তাই আমি মানে আমরা বলতাম যে রনি কার সাথে কথা বলছে, তো এবার দাদা বলছে তোরা দেখিস নি না, না আমরা কিন্তু চেহারা সেভাবে দেখিনি, বিশ্বাস কর দেখিনি, মানে দাদা রীতিমতন তখন নমস্কার দিচ্ছে, মানে দাদার প্রাণটা যে আছে
এটাই অনেক, কারণ দাদা মনে হচ্ছিল দাদা মনে হয় প্রাণটা বেরিয়ে যাবে। তারপরে এই ঘটনাটা শোনার পরে মানে যখন পুরোপুরি মানে এমনও হয়েছে ট্রেনে উঠবে, ট্রেনে বাধা পাচ্ছে, মানে দাদা বলছে ওরা হয়তো আমাদেরকে আসতে দেবে না, ট্রেনে বাধা পড়ছে, মানে ট্রেন লেট, তার মধ্যে যেই ট্রেনে উঠেছে ট্রেন যাবে না, ট্রেনের কিছু গন্ডগোল, ব্রেক ফেল, এইসব ব্যাপার, ট্রেনের ব্রেক ফেল, হ্যাঁ মানে এরকম ব্যাপার হয়েছে। এবার সব জায়গায় তো সব মানে টিকিটের রয়েছে, মানে এখান থেকে গুজরাট রাজস্থান এরকম যাবে, সবই তো দিন ধরা, হ্যাঁ টিকিটও কাটা, রিটার্ন টিকিটও কাটা, একটু যদি এদিক ওদিক হয় তাহলে সবার তাহলে করতে হবে। তখন দাদা এটা ফিল করছে মনে হচ্ছে না আমাদেরকে ওখানেই জবলপুরেই মনে আটকে রাখবে, আমাকে মানে যেতে দেবে না। আচ্ছা, একটা প্রশ্ন করছি, যেহেতু এটা জব্বলপুরে ঘটনা, হ্যাঁ তো ওনারা যখন কমিউনিকেট করছিলেন, আমরা এখানে বাংলাতে ঘটনাটা উপস্থাপন করলেও হ্যাঁ। ওনারা কি নিশ্চয়ই বাংলাতে কমিউনিকেট করছিলেন নাকি বাংলাতেই বলেছেন পুরোটা? না উন তো বললো বাংলাতেই, মানে যাদের সাথে কমিউনিকেট হচ্ছে ওর পুরো বাংলা, আচ্ছা, আর ওখানে কিন্তু বাঙালি আছে সেরকম হয়তো লিমিটেড, কিন্তু না এটা তো দাদা বললো বাংলাতেই, আচ্ছা, কেন জল চেয়েছে এই চেয়েছে সবই তো বাংলাতে। হ্যাঁ কিন্তু হতে পারে ওনারা হয়তো অনেক আগে বাসিন্দা ছিলেন, আর এই ঘটনাটা তো এখনকার ঘটনাটা, এটা অনেক আগেকারই ঘটনা, মানে ইভেন ওই আর্মিতে যদি এখন কেউ গিয়ে জিজ্ঞাসাও করে হয়তো কেউ জানে না, মোস্ট অফ দ্য পিপল হয়তো বলবে না আমরা এরকম শুনিনি, মানে এটা অনেকটাই আগের, যার জন্য পরে দাদা অনেকটা এটা নিয়ে রিসার্চ করেছে, জানতে হবে তো কী, কারণ দাদার সাথেই তো ঘটেছে, পরে মনে করলো হ্যাঁ এরকম হয়েছে, খুব নৃশংসভাবে মেরেছে, পায়ের জুতো এক পারে ওই পারে, জামা কাপড়, ওই যে জামা কাপড় দেখছে যে চলে যাচ্ছে ওই ওরকমই, মানে ওনাদেরও জামা কাপড় দেখা গেছে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ভদ্রলোকের যাকে মেরেছিল, যাতে জামা কাপড় না পায় খুঁজে, বডি যাতে না খুঁজে পায়, পায়ের জুতো একটা এদিকে তো আরেকটা ওদিকে, বাবারে, আর জঙ্গল তো ওখানে তো পাতা মানে পুরো পাহাড়, ওর মধ্যে খোঁজা মানে একটা খুবই মানে ব্যাপার। এবারে দাদা রিসার্চ করলো, দাদা এটাই দেখলো যে হ্যাঁ সত্যিই ঘটনাটা এরকম হয়েছে, এবং ওনারা না অ্যাকচুয়ালি মুক্তি পায়নি। দেখবেন যে কোনো আত্মা যদি মুক্তি না পায় তাদের যে শ্রাদ্ধ শান্তি কাজ এটা কে করবে? এক তো মানে এরকম একটা Brutally নৃশংসভাবে murder. হত্যা, তার ওপরে আবার ধরো সত্যি যে সন্তান এরকম কুসন্তান বাবা মাকে সম্পত্তির প্রলোভনে এইভাবে হত্যা করে, সে নিশ্চয়ই তাদের কাজকর্ম যে করেছে বা জল দিয়েছে তা তো নয়, না তো কাজেই তারা ওইভাবেই অতৃপ্ততাতেই রয়েছে আজও। হ্যাঁ, এবং ওইটা অ্যাকচুয়ালি কি দাদা এটা পরে বিলিভ মানে করতে চাইলো যে ওনারা হয়তো দাদাকে থ্রুতে নিজের মুক্তি চেয়েছিল, হ্যাঁ হয়তো অন্যরকম কিছু হয়তো বোঝাতে চাইছিল, হ্যাঁ সেই স্পেসটা আর পায়নি। হ্যাঁ সেই স্পেসটা পাচ্ছে, মানে হ্যাঁ। সেইভাবে তো মানে দাদার সাথে তো ফিজিক্যালি ওইভাবে এইটা করতে পারছে না, হ্যাঁ দাদা ওনাদের একটা অন্য রকম, কেন শত হোক মানে একটা স্পিরিটের এক্সপ্রেশনটা তো অন্য রকমই হবে, সেটা তো নর্মাল আমাদের মানুষের মতন তো হবে না ন্যাচারালি এটা, এবং মানে এটা দাদা বুঝতে পেরেছে লাস্টে যে ওনারা হয়তো চাইছিল যে দাদা যদি ওনাদেরকে মুক্তি দিতে পারে, কেন ওরা কিন্তু ওই জঙ্গলেই আটকে আছে ওনাদের আত্মাটা। যাই হোক দাদারা মানে নয় করেও খুব মানে ওই ট্যুরটা খুব বাজে গেছে, মানে তারপরে তো একজন নাকি পাহাড়ে রাজস্থানের পাহাড়ে উঠতে গিয়ে বলে সেখান থেকে পড়ে যায়, মানে অনেক আঘাত এসছে, প্রত্যেক যারা গেছিল ট্যুরে প্রত্যেকেরই কিছু না কিছু আঘাত এসছে, প্রত্যেকেরই কিছু না কিছু আঘাত এসছে। মানে এইটা না দাদা খুব ভয় পেয়েছিল, দাদা লাস্টে মানে প্রে করছে মানে ওনাদেরই নাম করে যে আমাদেরকে এখান থেকে যেতে দাও, আমরা তো কোনো দোষ করিনি, আমরা কোনো ভুল করিনি, আমাদের সাথে আপনাদের সাথে আমাদের কোনো লিঙ্কই নেই, অতএব আপনি আমাদেরকে যেতে দিন, মানে দাদা না একটা প্রে করতো যে ভগবান আমরা যে করে হোক এনি হাউ এখান থেকে আমাদের বেরোতে হবে। এবার দেখুন যখন একটা ট্যুর মাথায় নিয়ে যাই আমাদের তো একটা টাইম মানে একটা প্ল্যান থাকে যে আমরা এখান থেকে এখানে যাবো, এখান থেকে দাদা বলছে এমন একটা সময় যে ওদেরকে যে আমি বলবো যে এখান থেকে চলো সেটা তো সম্ভব না, কারণ হোটেল বুক করা, গাড়ি বুক করা, সব কিছু বুক করা, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কেন যাচ্ছি তার কারণটা কী দেবো, যে আমি একটা এরকম একটা স্পিরিটের সাথে এরকম হয়েছে এই ব্যাপার, এটা তো কেউ তো এটাকে তো মানে অবজার্ভ করেন না, তাছাড়া ওরকম একটা স্কেডিউলের মধ্যে তারা রয়েছে, হঠাৎ করে যাবোটাই বা কোথায়, আমাদের তো তারপরে যা অলরেডি যেরকম ভাবে বুক করা আছে সেইভাবেই আমাদের চলতে হবে। হ্যাঁ
তো এই করে যাই হোক নম করে দাদারা যাই হোক ফেরত এসছে ঠিকভাবে, যাই হোক নম করে। এরপর আর দাদা কখনো এখানে চলে আসার পর কোনো কনসিকুয়েন্সেস ফেস না করেনি না? না না না, যা হয়েছে ওখানেই। একটা আউটস্ট্যান্ডিং ঘটনা শুনলাম, ভীষণ এনজয় করলাম। ইনফ্যাক্ট আজকে পুরো আড্ডাটাই প্রচণ্ড এনজয় করলাম আজকে। তোমার সাথে দেখা হওয়া, তোমার হাতের কাজ দেখা, সুন্দর একটা বিজনেসও কিন্তু ও রান করছে, তো যাদের কোনো রিকোয়ারমেন্ট থাকবে তারা ডাইরেক্টলি ওকে যোগাযোগ করে নিতে পারে ইনফ্যাক্ট। আর আমি তার সাথে একটু তোমার আশ্চর্য হয়েছি যখন শুনলাম যে আপনার বেবি আছে, মানে আপনাকে তো পুরো মনে মনে যেন মানে একটা কলেজ গোয়ার, কলেজ পাশ করেছে, হ্যাঁ এরকমই, মানে আমি কোয়াইট সারপ্রাইজ। মানে দাদা তো নিশ্চয়ই খুব হ্যাপি টু গেট আ ওয়াইফ লাইক ইউ। সো ওয়ান্স এগেন থ্যাঙ্কস ফর কামিং, খুব খুব ভালো লাগলো, দারুণ একটা আড্ডা সেশন হলো। তো সবাইকেই বলবো যে বুঝতে পারছো তো যে আমি গল্প করার সুযোগ পেলে একেবারেই ছাড়তে চাই না, তাই আমার এই যে স্ক্রিনে পপড আপ নাম্বারটা দেখছো ওখানে আমাকে কন্ট্যাক্ট করো এবং তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে। ঝুলিতে যা ঘটনা আছে, যা গল্প আছে, নিজের জীবনের যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেলো। আর আমি এই এপিসোডটাকে লাস্ট করছি না, এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।